ওয়ালাইকুম। আজকে আমি ডক্টর কামনার কলি। আমি আসলে কাজ করছি মানসিক স্বাস্থ্য গবেষণা নিয়ে। আমার আজকে প্রথম হচ্ছে কানেক্ট ক্যাফের সাথে লাইভ, এবং ধন্যবাদ সবাইকে যারা আসলে আজকে আমাদের লাইভ দেখবেন। এবং আমাদের সাথে আছেন ডক্টর হেলাল উদ্দিন আহমেদ, অ্যাসোসিয়েট প্রফেসর, চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ। সো আজকে আমরা কেন আসলাম তোমাদের সাথে কথা বলতে? বিকজ যেটা হয়েছে যে আসলে আমরা লকডাউনের আগে আমরা সারাক্ষণই হচ্ছে প্রতিদিন স্কুলে যেতাম। স্কুলে আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে দেখা হতো, আমরা ক্লাস করতাম, আমরা বিভিন্ন বিষয় সম্বন্ধে শিখতাম, আমরা খেলাধুলা করতাম, আমরা আমাদের বন্ধুদের সাথে বিভিন্ন নতুন কিছু জিনিস নিয়ে আলোচনা করতাম, আমাদের শিক্ষকদের কাছ থেকে অনেক নতুন কিছু শিখতাম। বাট আসলে হঠাৎ করেই কোনো নোটিফিকেশন ছাড়াই আমাদের স্কুল বন্ধ হয়ে যায় এবং আমাদের জীবনে একটা অদ্ভুত রকমের সিচুয়েশন চলে আসে যে আমাদেরকে ঘরে বসে থাকতে হবে। এবং এই ঘরে বসে থাকার ব্যাপারটা আসলে আমরা অনেকদিন ধরেই ইউজড টু না, বিকজ তোমরা যারা এই কানেক্ট ক্যাফেতে বা কিশোর বাতায়নে আছো সবাই আসলে আমরা স্কুলে যাচ্ছি, অনেক বছর হয়ে গেছে। সো তোমাদেরকে আসলে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমরা আসলে কি বিষয় নিয়ে জানতে চাও, এবং লাইক এখন বাসায় বসে বসে তোমার কেমন যাচ্ছে তোমার সময়গুলো। বিকজ যেটা হয় যে বাংলাদেশের মতো কান্ট্রিগুলোতে আমরা সবাই ফিজিক্যাল হেলথ নিয়ে অনেক কথা বলি, জ্বর, কাশি, সর্দি, মাথা ব্যথা, বাট আসলে মনের ব্যথা নিয়ে আমরা কখনো কথা বলি না। এবং তোমাদের যে বয়সটা, সেই বয়সে আসলে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার প্রশ্নই আসে না। অ্যাটলিস্ট আমাদের সময় বা স্যারের সময় এইসব ব্যাপারে আমরা বুঝতামই না যে মানে মানসিক স্বাস্থ্য আবার কি। সো তোমরা এখন আধুনিক যুগ, তোমরা অনেক স্মার্ট জেনারেশন, তোমরা অফকোর্স মানসিক স্বাস্থ্য সম্বন্ধে জানো, বাট এটা নিয়ে এখন আমরা একটু বিস্তারিত কথা বলতে আজকে আসলাম। বিকজ যেটা হয় যে এখন ঘরে বসে বসে থেকে আমরা সারাক্ষণে বাবা মার সাথে থাকছি বা আমার ভাই বোনের সাথে থাকছি। সো দেখা যাচ্ছে কোনো না কোনো কারণে ঝগড়া লেগেই যাচ্ছে। কারণ আমরা তো সারাক্ষণ একসাথে থেকে অভ্যস্ত না একটা বাসার মধ্যে, আমরা বাইরের জগৎটা দেখছি না। সো তোমাদের কি কি সমস্যা হচ্ছে এইসব ব্যাপারে আমরা কথা বলবো, বাট আমরা তার আগে একটু স্যারের কাছ থেকে যদি জানতে চাই যে স্যার কি ভাবছেন এই লকডাউন নিয়ে, স্কুল বন্ধ হওয়াতে। ধন্যবাদ কলি, এবং ধন্যবাদ ইতু ভাই, ধন্যবাদ কিশোর বাতায়ন কানেক্ট কাফে আপনাদের অনুষ্ঠানের জন্য আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা বলবো যে আসলে আমরা কতগুলো বিষয়কে আগে আলাদা করে নিতেছি। সেটা হচ্ছে যে এটা আসলে আমরা লকডাউনটা তো আমরা সরকারি ভাবে বলছি না, আমরা ওই শব্দটার সাথেও আমরা মনে করি একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে লকডাউন শব্দটাও আমাদের শিশুদের জন্য বা কিশোরদের জন্য এমনকি বড়দের জন্য খুব ভালো একটি ইতিবাচক শব্দ নয়, এটি পশ্চিমা বিশ্বের শব্দ। আমরা এই লকডাউন শব্দটি ব্যবহার না করা আমাদের জন্য ভালো, এই কারণে যখন আমরা ঘরবন্দি বলি, লকডাউন বলি, তখন আমাদের মনের ভিতরে একটা নেতিবাচক ধারণা তৈরি হয়, আমি ওদের বন্দি হয়ে গেলাম, আমি ওদের আটকে গেলাম। সেটি নয়, আমরা বলবো আমরা এই মুহূর্তে ঘরে আছি মুক্ত থাকার জন্য। আমরা ঘরে মুক্ত আছি, কিসের থেকে মুক্ত আছি? আমরা ভাইরাস থেকে মুক্ত আছি, আমরা সংক্রমণ থেকে মুক্ত আছি, আমরা রোগ থেকে মুক্ত আছি। বলে আমাদেরকে প্রথম জায়গাটা ওই জায়গাটাতে ওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই কারণে যে আমরা আমাদের কিশোরদেরকে, শিশুদেরকে যখন কথা বলবো, আপনারা দেখেন যে আমরা যখন কথা বলি বা আমি যখন কথা বলি, যখন আমরা শিখেছি কিছু কিছু ক্ষেত্রে, আমরা কিন্তু শিশুদেরকে কখনো বাচ্চা বলি না, আমরা বলি শিশু বা কিশোর। ঠিক তেমনি আমরা কিন্তু ওদেরকে যখন আমরা বলি যে আমরা এই লকডাউন বা ঘরবন্দি, এই শব্দগুলোকে আমরা বলবো না, আমরা বলবো হচ্ছে যে আমরা ঘর মুক্ত আছি, ঘরে আমরা ভালো আছি, ঘরে আমরা নিরাপদে আছি। এবং এটা নিয়ে আমরা ভাবছি যে আপনি যেটি বলেছেন যথার্থ, যে হয়তো অনেক জায়গায় সম্পর্কে টানাপোড়েন ঘটছে বা একটা ঝগড়া লেগে যাচ্ছে, হয়তো বা এটা আমরা ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স বা আমাদের সোশ্যাল বিভিন্ন এক্সপিরিয়েন্স থেকে দেখতে পাচ্ছি, যদিও আমাদের দেশে এই বিষয়ে বড় মাপের কোনো গবেষণা এখন পর্যন্ত নাই, পশ্চিমা গবেষণায় আছে। কিন্তু আমি বলবো যে সবসময় পশ্চিমা গবেষণা যে আমাদেরকে রিফ্লেক্ট করবে তাও না, সেটা আমাদের সমাজে হবে, কারণ আমাদের সমাজটি কিন্তু একটি পরিবারের পারিবারিক কাঠামো খুব ভালো। ফলে ঘরে থাকার এই সময়টিকে আমরা একটু পজিটিভ ভাবে কেন দেখি না? আমরা পশ্চিমা বিশ্বের মতো করে আমাদেরও এই সময়টাতে পারিবারিক সংঘাত বাড়বে বলে একটা প্রপোজিশন নিয়ে আমরা বসে আছি। আমরা কেন ভাবছি না এই সময়টাতে আমাদের পারিবারিক বন্ধন আরো দৃঢ় হবে, এই সময় আমাদের সন্তানের সাথে বাবা মা আরো বেশি গুণগত সময় কাটাতে পারবেন, এই সময় আমরা পরিবারটিকে আরো সুসংহত করতে পারবো। বলে আমরা বলবো আমরা ভাবনার জায়গাটাকে যদি আমরা পরিবর্তন করতে পারি, সেই ঘরবন্দি লকবন্দি জায়গা থেকে, লকডাউনের জায়গা থেকে যদি আমরা এই ঝগড়াঝাটি বা টানাপোড়েন না বলে আমরা এই সময়টাকে বলতে পারি আন্তরিকতা তৈরির জায়গা, তাহলে কিন্তু আমাদের আসলে আন্তরিকতা বাড়বে। কারণ আমাদের কাজের শুরু ভাবনা থেকে, আমরা ভাবনা যা হবে আমার অ্যাকশনও তাই হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, আপনি যথার্থই বলেছেন যে আমাকে শুনতে পাওয়া যাচ্ছে? জি, শুনতে পাওয়া যাচ্ছে।
যাচ্ছে স্যার? জি, শুনতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, স্যার যেটা হয়েছে যে অনেকের ক্ষেত্রে, জি স্যার, অনেকের ক্ষেত্রে যেটা হয়েছে যে এটলিস্ট আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি গত বছর পড়তে গিয়েছিলাম ১ বছরের জন্য দেশের বাইরে। সো আমি রিসেন্টলি স্টুডেন্ট লাইফ থেকে আবার চাকরি জীবনে প্রবেশ করেছি। সো তখন যা দেখা গিয়েছে যে আসলে আমি আমার বাবা-মাকে অনেক মিস করেছি। আমার বাবা-মার সাথে অনেকদিন থাকা হয়নি স্যার। সো এখন যেটা হয়েছে যে আমি আমার বাবা-মার সাথে থাকতে পারছি এবং আমি এই টাইমটা খুবই এনজয় করছি এবং বাবা-মার সাথে বন্ডিংটাকে ক্রিয়েট করার চেষ্টা করছি। সো আমার মনে হয় যে এটা নিয়ে স্যার আপনার কাছে আমরা পরে একটু টিপস জানতে চাবো যে আসলে, কারণ বাবা-মার জেনারেশন আমার জেনারেশনের একটু গ্যাপ আছে। যেমন এখন আমি অনেক টেকনোলজি ড্রিভেন, আমরা অনেক এখন মোবাইল ইউজ করছি, অনেক মুভি দেখতে চাচ্ছি, নেটফ্লিক্স করছি। সো এই জিনিসগুলো তো আসলে আমাদের বাবা-মারা এত পরিচিত না স্যার। সো ওই ব্যাপারগুলো স্যার কিভাবে বাবা-মাকে বুঝে বা বাবা-মাও যাতে আমাদেরকে বুঝে, ওই কনফ্লিক্টটা কিভাবে আমরা রেজলিউশন করতে পারি স্যার, বা কাটিয়ে উঠতে পারি? ধন্যবাদ। যখন প্রথম আপনি জানেন বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার হয় বা ভারতবর্ষে যখন প্রথম রেলগাড়ির প্রচলন হয় বাষ্পীয় ইঞ্জিন চালিত, তখন রেলগাড়ি যে অঞ্চল দিয়ে যেত তার আশেপাশে যখন রেলগাড়ি আসতো মানুষ দৌড়ে ঘরে ঢুকে যেত। ভাবতো এটা কি একটা দানব আসছে, সুতরাং এই রেলগাড়ি যখন চলবে তখন মাঠের কাজ ফেলে তারা দৌড়ে ঘরে ঢুকে যেত। এটা আমরা বইপত্রে পড়েছি বিভিন্ন গল্প উপন্যাসে। এই রেলগাড়িকে যখন মানুষ ভয় পাওয়া শুরু করলো, আজকে কিন্তু আমরা রেলগাড়িকে আমাদের অত্যন্ত ভালো একটি গণপরিবহন হিসেবে গ্রহণ করেছি সারা বিশ্বের মধ্যে। তো এই ইন্টারনেট বা ডিজিটাল প্রযুক্তি যখন আসলো তখন প্রথম কিন্তু আমাদেরকে এরকম একটি মনে করা হতো এটি সবকিছুই নেতিবাচক, এটি সবকিছুই খারাপ, এর মধ্যে ভালো কিছু নাই, এটি শিশুদের জন্য ভালো না। কিন্তু আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে শুধু না, আমি একদম পেশাগত জায়গা থেকে দায়িত্ব নিয়েই বলছি যে আমাদের সন্তানদেরকে সবচেয়ে ভালো যে ইন্টারনেট কানেকশন আছে সেটা সন্তানরা যেন ব্যবহার করে, সবচেয়ে ভালো আধুনিকতম ডিভাইসটি যেন তাদের হাতে থাকে এবং তারা যেন সবচেয়ে বেশি প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠতে পারে। তাহলেই কিন্তু তারা প্রযুক্তিকে খুব ভালো করে ব্যবহার করতে পারবে। এবং এই সময়টাতে যে কথাটি আপনি বললেন বাবা মার সাথে আমাদের যে একটা যে এক ধরনের যে মানে না বোঝাবুঝি বা ভুল বোঝাবুঝি বা না বুঝতে পারাটা হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং, যদি আমরা ইংরেজিতে বলি, যে আমরা নেটফ্লিক্স দেখছি বা আমাদের সন্তানরা নেটফ্লিক্স দেখছে, বাবা মা বুঝতে পারছে না বা আপনি কি করছেন বাবা মা কেন সেটাকে মানতে পারছে না। এটার কারণ হচ্ছে যে তাদের ক্ষেত্রে আমরা বলবো একটা ঘাটতি আছে প্রযুক্তিকে বোঝার জন্য। ফলে আমাদের বাবা মার অনেক সময় খুব গর্বের সাথে বলে থাকেন আমি যা বুঝি না আমার সন্তান সেটা পারে, মোবাইলে সেটা করতে পারে, ইন্টারনেট সেটা করতে পারে। আমি বলি এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে, বাবা মাকে দরকার করে শিক্ষক রেখে টিউটর রেখে তাদেরকে কিন্তু প্রযুক্তিগুলো শিখে নিতে হবে, যেন তিনি সন্তানের চাইতে অন্তত পক্ষে একটু বেশি জানেন, সন্তানের চাইতে বেশি তাকে জানতেই হবে। এবং প্রযুক্তিকে ভয় পাওয়ার কিছু নাই, প্রযুক্তিকে আতঙ্কিত হওয়ার কিছু নাই, প্রযুক্তিকে দূরে সরিয়ে রাখার কিছু নাই। আমরা বলবো প্রযুক্তি আমাদের বন্ধু। এক সময় যেরকম রেলগাড়ি দেখে আমরা দৌড় দিয়ে ঘরে ঢুকে যেতাম, এখন আমাদের অনেকে কিন্তু প্রযুক্তিকে সবসময়, আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমরা মোবাইল খুব খারাপ, ইন্টারনেট খুব খারাপ, ইন্টারনেটের ব্যবহার, আমরা বলি না, এটার যথার্থ ব্যবহার করতে হবে, এটা রেসপন্সিবল ইউজ করতে হবে সবসময় সবকিছুরই। আপনি বিদ্যুতেরও যেমন আমরা রেসপন্সিবল ব্যবহার করি, একটা ইনসুলেটর দিয়ে আমরা বিদ্যুতের তারকে ঘরের ভিতর নিয়ে এসে এসি চালাই, ফ্যান চালাই, ঠিক সেই রকম প্রযুক্তিকেও কিন্তু আমরা একটা ইনসুলেশনের মধ্যে রেখে রেসপন্সিবল ব্যবহার করব, তাহলে সেটি আমাদের জন্য ইতিবাচক। এবং আমি চাই আমাদের কিশোররা, তরুণরা, নতুন প্রজন্ম সবচেয়ে ভালো ইন্টারনেটের প্রযুক্তির সবচেয়ে ভালো দিকগুলো তারা শিখুক। নাইলে কিন্তু লস অ্যাঞ্জেলস এগিয়ে যাবে, ব্যাঙ্গালোর এগিয়ে যাবে, আপনার লন্ডন এগিয়ে যাবে, ঢাকা খুলনা রাজশাহী পিছিয়ে পড়বে। আমি ঢাকা খুলনা রাজশাহীকে পিছিয়ে পড়তে দিতে চাই না। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমাদের কোয়েশ্চেন এসছে, আমরা কোয়েশ্চেন নেওয়ার আগে আমি জাস্ট বলতে চাই যারা আমাদেরকে দেখছো আজকে, তোমরা আমাদেরকে জানাও যে তোমরা কেমন আছো বা কেমন ফিল করছো, এই যে ক্লাসে যেতে পারছো না, ফ্রেন্ডের সাথে দেখা হচ্ছে না, বা তোমরা যে অনলাইনে ক্লাসগুলো করছো, তো তোমাদের কেমন ফিল হচ্ছে বা তোমরা কিভাবে কোপ আপ করছো। আমরা তোমাদের বিভিন্ন কনসার্ন অলরেডি পেয়ে গিয়েছি, ওগুলো নিয়ে আমরা আলোচনা করবো, বা তোমরা যদি আজকে আমাদেরকে লাইভে কিছু জানাতে চাও। আচ্ছা স্যার, একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন এসছে, তার নাম হচ্ছে ফারজানা। সে আপনার একটা ওয়ার্কশপ আগে করেছিল এবং সে বলেছে যে আপনি স্যার আপনার ক্লাসে বলেছিলেন আমার পাশের ক্লাসমেট স্মার্টফোন থেকে বেশি স্মার্ট, সো আমার ক্লাসমেটের সাথে বেশি কথা বলা দরকার, কিন্তু এখন তো সেই পাশের ক্লাসমেটের সাথে কথা বলার জন্য আমার স্মার্টফোনের প্রয়োজন। তো এই বিষয়টা স্যার আপনি কিভাবে এটি খুব সোজা, খুব সোজা। আমরা বলবো স্মার্টফোনকে ব্যবহার করছি আমার স্মার্ট ক্লাস ফ্রেন্ডের সাথে কথা বলার জন্য।
আমরা সেটিকে কিন্তু সবসময় উৎসাহিত করতেছি। টেলিফোনের ব্যবহার কি? টেলিফোনের ব্যবহার হচ্ছে সংযোগ করা, সংযুক্তি করা। কিন্তু সেই টেলিফোনটিকে যদি আপনি আপনার স্মার্ট ক্লাস ফ্রেন্ডের সাথে কথা বলার জন্য ব্যবহার না করে কেবল নিজের সাথে কথা বলার জন্য স্মার্টফোন আর আপনি, আপনি আর স্মার্টফোন, স্মার্টফোন আর আপনি দুজনে দুজনার হয়ে যান, তখনই কিন্তু বিপত্তিটা ঘটে। ফলে আপনি আপনার বন্ধুর সাথে কথা বলার জন্য, আপনার স্মার্ট ক্লাস ফ্রেন্ডের সাথে কথা বলার জন্য, তখন স্মার্টফোনটি একটি মাধ্যম হয়ে যায়। সেই মাধ্যমটি আপনার জন্য মোটেই ক্ষতিকারক না। ক্ষতিকারক তখনই হবে যখন আপনার স্মার্ট বন্ধুটির জায়গা সেই স্মার্টফোনটি দখল করে নেবে, তখনই কিন্তু এটি ক্ষতির কারণ হবে। আপনি স্মার্টফোনের সাথে কথা বলা শুরু করলেন, তার সাথে যোগাযোগ করা শুরু করলেন, সেখানে নেটফ্লিক্স, সেখানে ইউটিউব, সেখানে ওয়েব পেজ, সেই জায়গাতে দেখা শুরু করলেন, তখন কিন্তু এটি বিপজ্জনক হয়ে যাবে। আমরা বলবো স্মার্টফোনকে আপনি অন্যের সাথে যোগাযোগের জন্য খুব ভালো করে ব্যবহার করুন, এটার কোনো খারাপ দিক নাই, কিন্তু কেবল স্মার্টফোন আর আপনার মধ্যে যেন যোগাযোগটা তৈরি না হয়। ধন্যবাদ ফারজানা। স্যার, এই যে আগে ঘুম থেকে উঠে আমরা সবাই যারা স্কুলে যেত, সবাই রেডি হয়ে আমরা স্কুলে যেতাম বা আমরা অফিসে যেতাম। এখন তো আমরা ঘরে থাকছি। সো এখন আমাদেরকে যে অনলাইনে ক্লাসটা করতে হচ্ছে, আমরা তো এই কনসেপ্টের সাথে আগে থেকে পরিচিত ছিলাম না, আমরা আসলে অনলাইনে ক্লাস করতাম না। সো আমি দেখেছি স্যার, যেহেতু আমি মেন্টাল হেলথ নিয়ে কাজ করি, আমি দেখেছি স্যার বিভিন্ন বয়সের মানুষরা, সেন্স হোক বা আমরা যারা প্রফেশনালি কাজ করছি, যে আমি অনেকের কাছে শুনেছি যে অনলাইনে ক্লাস করতে যে ঘুমিয়ে থাকছে, হয়তো ক্লাস হচ্ছে কিন্তু দে আর স্লিপিং। মানে এই যে অনলাইন এটিকেট, যে ক্লাস করার যে এটিকেট, স্যার এটা নিয়ে যদি আপনি কিছু বলতে চান। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা এটি নিয়ে কথা বলছি এবং ইতিমধ্যে আমি নিজেও কিন্তু অনলাইনে ক্লাস নিচ্ছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস নিচ্ছি আমি। তা আমরা বলবো অনলাইন এটিকেটটির একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা সবসময় বলি যে বিছানায় শুয়ে শুয়ে কাত হয়ে অনলাইন ক্লাস করা যাবে না। অনলাইন ক্লাসের মতো করেই করতে হবে, চেয়ার টেবিলে বসে ল্যাপটপ বা আপনার ডিভাইসটি দিয়ে করবেন। এবং কোনো সময় আমরা বলি যে সেখানে ক্লাসের জেস্চার পোস্টার আনার জন্য প্রয়োজনে আপনি আপনার ইউনিফর্ম যদি থাকে, ইউনিফর্মটিকে খানিকটা পরে সেই ক্লাসটি করার চেষ্টা করুন। কারণ তা না হলে কি হবে, তা না হলে একটি যে আমরা বলি অ্যাম্বিয়েন্স, সেই অ্যাম্বিয়েন্সটি আমার মনের উপরে অনেক বেশি প্রভাব বিস্তার করে। সুন্দর বাগানে আপনার কেন ভালো লাগে, আপনার সাজানো গোছানো একটি বৈঠকখানায় কেন আপনার ভালো লাগে, সেই রকম করে আপনার ক্লাস করার জায়গাটিকে আপনি ক্লাসের মতো করে করার চেষ্টা করবেন। আপনি যদি বিছানায় কাত হয়ে শুয়ে বা ঘুমিয়ে অনলাইনে জয়েন করে আবার ঘুমিয়ে 2 ঘন্টা পরে এসে পার্সেন্টেজ দেন, তাহলে কিন্তু আপনার সেই অনলাইন ক্লাসের কোনো গুরুত্বটা থাকলো না। সেটি আপনাকে নিজের সাথে নিজে আপনি প্রতারণা করলেন। ফলে আমরা বলবো যে সবচেয়ে বড় প্রতারণা হচ্ছে নিজেকে নিজে প্রতারিত করা। আমরা এই অনলাইন ক্লাসের ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ, আমরা অনেস্ট থাকবো, নিজেকে নিজে প্রতারিত করব না এবং আমরা এটিকেট মেনে অনলাইনের সকল নিয়ম কানুন মেনে সেই ক্লাসটি করবো। আর ঘুমের কথা আপনি বলেছেন, আমরা বলবো যে হ্যাঁ, আমাদের এখন কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল, অফিস বন্ধ থাকার কারণে ঘুমের একটা ব্যত্যয় ঘটবে, কিন্তু সেটি কিন্তু একটি লিমিটেশনের মধ্যে থাকে, একটা নিয়মের মধ্যে যেন থাকে। শিশুরা যেন সারা রাত জেগে না থাকে, শিশুরা না, কেউই যেন সারা রাত জেগে না থাকে আর সারা দিন যেন না ঘুমায়। এতে করে কিন্তু তাদের, আমরা বলি, বায়োলজিক্যাল ক্লক এলোমেলো হয়ে যায় শরীরে, এবং বায়োলজিক্যাল ক্লক বা সার্কাডিয়ান রিদম স্লিপ ডিসঅর্ডার যখন হয়ে যাবে, তখন তার চিন্তা, আচরণ, আবেগের অনেক বড় পরিবর্তন ঘটবে। তখন সে খিটখিটে মেজাজ হয়ে যাবে, তার বিষণ্ণতা বাড়বে, মাদক আসক্ত হওয়ার প্রবণতা বাড়বে। তাই কোনোভাবেই রাতের ঘুমকে দিনের বেলা রিপ্লেস করা যাবে না। দিনে সক্রিয় থাকতে হবে, রাতে ঘুমাতে হবে। আর অনলাইন ক্লাস করার ফাঁকে ফাঁকে যদি বড় ক্লাস হয়, 50 মিনিট পর টিচারকে বলে পারমিশন নিয়ে 5-10 মিনিটের জন্য একটা ব্রেক নিতে হবে এবং হাঁটাহাঁটি করতে হবে। ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এখন তো আমরা অনলাইন এটিকেট সম্বন্ধে জানলাম, বাট স্যার এই যে যেটা হয় স্যার, যেহেতু রুটিনটা চেঞ্জ হয়ে গিয়েছে, আগে তো আমরা স্কুলে থাকতাম, স্কুল থেকে এসে হয়তো বিকালে বা রাতে হোমওয়ার্ক করতাম। স্যার এখন যেহেতু স্যার পুরো রুটিনটা এলোমেলো হয়ে গেছে, এখন কিন্তু স্যার দেখা যাচ্ছে যে ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে, বা যেটা আপনি বললেন স্যার, বায়োলজিক্যাল ক্লক চেঞ্জ হয়ে গেছে স্যার, যেটা হয় যে তাহলে আমার যে স্টাডির টাইমটা সেটাও কিন্তু উল্টাপাল্টা হয়ে গেছে স্যার। এবং আমরা জানি যে পড়াশোনা করার সময় আসলে খুবই মনোযোগ রাখা দরকার, বা একটা ভালো মাইন্ডসেট রাখা দরকার স্যার। তো এই স্টাডি প্ল্যানটা বা স্টাডি রুটিনটা স্যার কিভাবে আমরা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি বা ভালো করে মেনটেন করতে পারি? ধন্যবাদ। স্টাডি রুটিনটা, স্টাডি প্ল্যানটা ফিরিয়ে আনার জন্য, মনে রাখার জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা আমাদের রুটিন থেকে খুব বেশি বিচ্যুত হব না। আমাদের রুটিন তো পরিবর্তন হবেই, কিন্তু এই রুটিনটা যেন আমরা খুব বেশি বিচ্যুত না হয়ে যাই। কিছু কিছু জায়গায় আমরা পরিবর্তন করব। আমরা প্রথমে বলবো যে প্রত্যেকের কিন্তু একটা লার্নিং স্টাইল আছে। আমি কিভাবে শিখতাম, কিভাবে জানতাম, হ্যাঁ, সেইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমার শেখার জায়গাটা, আমার জানার জায়গাটা কতটুকু ছিল। আমি কি বসে বসে বারবার রিহার্সেল দিয়ে পড়তাম?
আমি কি হেঁটে হেঁটে পড়তাম, আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তাম, আমি কি বারবার এটাকে ভিজুয়াল দেখে ভিজুয়ালাইজ করে পড়তাম, এইটা আমার স্টাইলটার সাথে সেই পড়ার স্টাইলটাকে খানিকটা খাপ খাইয়ে নিতে হবে। যেমন আমি যখন ক্লাস করতাম বা আমি যখন পড়তাম, আমি নিজে কিন্তু হেঁটে হেঁটে পড়তাম, আমার স্টুডেন্ট লাইফে হেঁটে হেঁটে পড়তাম, ফিজিক্যাল লার্নার ছিলাম আমি এক ধরনের সেই জায়গা থেকে। তো এরকম করে যার যেরকম জায়গা সেই জায়গাগুলো আমাদেরকে চিন্তা করতে হবে, আমার স্টাডি গোলটাকে চিহ্নিত করতে হবে, আমার রিয়েলিস্টিক স্টাডি গোল, আমি কোথায় পৌঁছাতে চাই। আমি অনলাইন ক্লাস করে কিন্তু 3 মাসের মধ্যে 2 বছরের সিলেবাস শেষ করে ফেলতে পারবো না, বরং 3 মাসের সিলেবাস শেষ করতে আমার অন্য সময় 3 মাস লাগলো, এই সময় আমার সেটা 6 মাস লাগতে পারে। সেটা আমাকে মনে রাখতে হবে, স্টাডি গোলটাকে আমার চিহ্নিত করতে হবে, এবং গোলগুলোকে দরকার হলে আমি অনলাইন ক্লাসের জায়গায় কোনো জায়গায় ভিজুয়ালাইজ করে রাখবো, আমি কি কি করবো, হোয়াট টু ডু লিস্ট, আমার ক্রিয়েটের লিস্ট করবো। এই যে একটা মাইন্ড ম্যাপিং যদি আমরা করি, এমনকি আমার ডেস্কটপে ল্যাপটপে করতে পারি, আমরা কুডো আইটি বা অন্যান্য ডায়াগ্রাম ব্যবহার করে বিভিন্ন ভাবে কিন্তু একটা মাইন্ড ম্যাপিং করে রাখতে পারি, আমি কোথায় করতে চাই, কি করতে চাই, কোথায় যেতে চাই, সেটাকে একটা ভিজুয়ালাইজ করতে হবে। এবং আমার টাইম ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। আমরা বলেছি যে ইচ্ছা মতো সময়ে অনলাইন ক্লাস ইচ্ছা মতো সময়ে করা যাবে না, এটা একটা এটিকেট মেনেই যেমন করতে হবে, তেমনি আমাদেরকে দিনের বেলা সক্রিয় থাকার চেষ্টা করতে হবে। এবং আমি কিন্তু সবসময় বলি, আমরা কিন্তু নিজেরাও, আমি যখন অনলাইন ক্লাস করাই বা আমি যখন অনলাইন বিভিন্ন মিটিং গুলো করি, লম্বা মিটিং যেগুলো হয় আন্তর্জাতিক পর্যায়ে 3-4-5 ঘন্টার মিটিং, আমরা কিন্তু সেখানে দেখেছি, সেখানে কিন্তু আমরা প্রতি 1-1.5 ঘন্টা পর পর 5 মিনিটের জন্য একটা হেলদি ব্রেক নিই। হেলদি ব্রেকে গানের তালে তালে আমাদের কিছুটা শরীরকে নাচিয়ে নিতে হয়, কখনো কখনো আমাদেরকে পানি খেতে হয়, সেই জিনিসগুলো কিন্তু আমরা হরহামেশাই করে থাকি। ফলে সেগুলোকে আমাদের মেনে নিতে হবে। এবং স্টাডি প্ল্যানের ক্ষেত্রে আমরা বলবো খুব দূরদর্শী, খুব বড় প্ল্যান করবো না, মাইন্ড দ্য গ্যাপ। আমরা একটা শব্দ বলি মাইন্ড দ্য গ্যাপ। এই গ্যাপটা দুটো, আমি এখন কোথায় আছি কোথায় যাব, সেটা যেমনই একটি গ্যাপ। আরেকটি হচ্ছে, আপনি নিজেও লন্ডনে ছিলেন বলে আপনি জানেন, সেখানে প্রত্যেকটা প্ল্যাটফর্মে টিউবের নিচে লেখা থাকে মাইন্ড দ্য গ্যাপ। এই গ্যাপটা হচ্ছে প্ল্যাটফর্ম আর সেই মেট্রোর মাঝখানে যে গ্যাপটা আছে, খুবই বিপজ্জনক গ্যাপ। একটি তো আসলে কোথা থেকে কোথায় যাবেন সেই গ্যাপ, আরেকটি হচ্ছে এই যে শর্ট গ্যাপ, আপনার প্ল্যাটফর্ম আর ওই মেট্রোর ভেতরের জায়গা, এই গ্যাপটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি বিপদে দুর্ঘটনায় পড়ে যাবেন। এই গ্যাপটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এই গ্যাপটাকে আমরা জানবো। আমরা আমাদের প্রোগ্রেসটাকে রিভিউ করবো অনলাইন ক্লাসের মধ্যে মধ্যে, আমরা বলি প্রসেস ইভ্যালুয়েট করবো। আমরা আমাদের কঠিন ভাষা যদিও কিশোরদের জন্য সহজ করে বলছি, কি কি করছি সেটাকে আমি একটু মূল্যায়ন করে নেবো। ঠিক আছে, 15 দিন 10 দিনে আমার এই জায়গাটা কতটুকু আসলাম, কতটুকু জায়গায় আমি যেতে পারলাম। আমাদের লিখার অভ্যাস কম, আমরা একটু লিখার চেষ্টা করবো। আমাদের প্ল্যান গুলোকে আমি কোথাও একটা নোটবুক, কোনো জায়গা হাতে লিখি, কম্পিউটারে লিখি, যে কোনো জায়গায় লিখি, ট্যাবে লিখি, একটু লিখার চেষ্টা করবো। সেটি আমার প্ল্যানের একটি অংশ, সেটি আমরা করবো। এবং দরকার হলে সেটি প্রকাশ্য স্থানে আমরা রেখে দিব, আমরা বললাম। আর সবশেষে আমরা বলবো যে আমাদেরও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দুর্বলতা থাকবে। সেই দুর্বলতাকে নিয়েই অনলাইন ক্লাসে আমাকে একটা সুপার মার্কেটের ম্যানেজার হতে হবে অনলাইন ক্লাস করতে গেলে। সুপার মার্কেটের ম্যানেজার যেরকম দেখেন খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো কাউন্টারের পাশে থাকে, আপনি জানেন বের হওয়ার সময় সেগুলো আগে মনে পড়ে না, বের হওয়ার সময় যখন আপনি বিলটা দিবেন তখন মনে পড়ে এই জিনিসটা তো আমার দরকার ছিল। ঠিক সেই রকম ভাবে আমার অনলাইন ক্লাসের কিছু বিষয় আমি একদম ডেস্কটপে ঘরের ভিতরে কাছাকাছি রাখার চেষ্টা করব, যেটি আমার সবসময় কাজে লাগবে। আর কিছু জিনিসকে আমি একদম ভেতরে রেখে দিব, যেটা মাঝে মাঝে কাজে লাগবে, 2 বছর 1 বছরে 6 মাসে 1 মাসে কাজে লাগবে। সুতরাং আমাকে বিন্যস্ত করার এই পদ্ধতিগুলো আমাকে কিন্তু অনেকখানি জানতে হবে। যারা কাইজেন মেথড ফলো করেন তারাও এটি জানেন, বিভিন্ন মেথড আমরা করতে পারি, নানাভাবে এটি করতে পারি। ধন্যবাদ, অনেক বড় উত্তর দিয়ে দিলাম। না স্যার, খুবই ইম্পর্টেন্ট ইনফোস গুলো দিয়েছেন স্যার। এখানে আমি কমেন্টস গুলো দেখছি যে যে অনলাইনে ক্লাস করছি কিন্তু মোবাইল ফোনের প্রতি আসক্তি বেড়ে যাচ্ছে। আর আরেকজন লিখেছে যে যে পড়তে বসলে মনোযোগ বসে না। সো স্যার কোনো সিম্পল কোনো টিপস আছে কিনা স্যার টু গেট ওভার দিস? আমি দুটা জিনিস বলি। এক নম্বর হচ্ছে অনলাইন ক্লাসের জন্য যদি পারেন মোবাইল ফোন ব্যবহার না করে, ক্লাসের জন্য আর কি মোবাইল ফোন ব্যবহার না করে ল্যাপটপ ব্যবহার করাটা আমরা উৎসাহিত করি বিভিন্ন কারণে। আমি যেহেতু অনলাইন, আমি নিজেও ক্লাস করাই, আমি কিন্তু উৎসাহিত করি সবাইকে ল্যাপটপে ক্লাস করতে। পারলে দুটো ডিভাইস যদি পাশাপাশি রাখা যায়, সত্য কথা হচ্ছে একটি ল্যাপটপ না, দুটো ডিভাইসে আমাদেরকে ক্লাস করতে পারলে সবচেয়ে ভালো। একটিতে আমি লেকচার দেখবো, একটিতে আমি আমার অ্যাটেন্ডেন্ট যারা আছে আমার পার্টিসিপেন্টদেরকে দেখবো। দুটো স্ক্রিন যদি থাকে খুব ভালো হয় অনলাইন ক্লাস করার ক্ষেত্রে। বড় ডিভাইসে যদি আমরা ক্লাস করি, মোবাইলে অনলাইন ক্লাস করাটা আসলে স্বাস্থ্যসম্মত নয়, সেটা আমার ঘাড়ের উপরে চাপ পড়ে, চোখের উপরে চাপ পড়ে, নানান দিকে পড়ে। আর অনলাইন ক্লাস করছি এবং মোবাইল আসক্তি বাড়ছে, এটি একটি ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। কি কারণে ভুল ধারণা সেটি আমরা আসক্তির ব্যাখ্যাটা যদি আমরা দেই, আমাদের আসক্তি তখনই হবে যখন ব্রেনে ডোপামিনার্জিক পাথওয়েটা অ্যাক্টিভেটেড হবে, ডোপামিনের রিলিজটা বেশি বেশি হবে। আপনি যখন নেটফ্লিক্সে মুভি দেখবেন, আপনি যখন বন্ধুর সাথে মেসেঞ্জারে চ্যাট করবেন, আপনি যখন আপনার প্রিয় কিছু ওয়েবসাইট অথবা ইনজুরিয়াস কিছু ওয়েবসাইটে ঢুকবেন বা কোনো গেম খেলবেন, সেনসিটিভ খুব হাইফাই গেম খেলবেন বা খুব উত্তেজনাকর গেম খেলবেন,
তখন আপনার মস্তিষ্কে ডোপামিন সিক্রেশন বাড়বে এবং সেটি আপনাকে আসক্ত করবে। কিন্তু অনলাইনে যদি আপনি ক্লাস করেন, সেটি আমরা মনে করি না খুব আকর্ষণীয় বিষয়। সুতরাং সেক্ষেত্রে আপনার মস্তিষ্কের ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি বাড়বে না, সেটিকে একটি লার্নিং মেথড হিসেবে ব্যবহৃত হবে এবং সেক্ষেত্রে কিন্তু আসক্তি হওয়ার ঝুঁকি নাই। আসক্তি হওয়ার ঝুঁকি থাকে আপনি অনলাইনের কন্টেন্টের উপরে। কোন কন্টেন্টটি আপনি দেখছেন মোবাইল ফোনে? মোবাইল ফোন মানে আসক্তি না, মোবাইল ফোনের কন্টেন্টটা আমাকে আসক্ত করে। ফলে আপনি অনলাইন ক্লাস আপনাকে মোটেই আসক্ত করবে না, এটি আমি একদম বিজ্ঞানের জায়গা থেকে আপনাকে আশ্বস্ত করতে পারি। দ্বিতীয় প্রশ্নটা আমি ভুলে গেছি স্যার। ওই যে স্যার মনোযোগ বসছে না পড়াশোনা করার সময়। মনোযোগ বসার কোনো কারণ নাই। আমি একজন চাইল্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট হিসেবে বলছি, আমার কাছে যখন বাবা মারা সন্তানদের নিয়ে আসে, এসে বলে আমার ছেলে তো পড়তে চায় না, আমার মেয়ে তো পড়তে চায় না, আমি বলি খুবই ভালো, আপনার ছেলে এবং মেয়ে মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ, এই কারণে সে পড়তে চায় না। সে পড়তে যদি চাইতো, পড়ালেখায় যদি মনোযোগ দিত, পড়ালেখাকে যদি ভালোবাসতো, তাহলে আমি চিন্তা করতাম তার মধ্যে কোনো মানসিক স্বাস্থ্য সমস্যা আছে কিনা। কারণ পড়ালেখার মধ্যে তো আসলে ভালো লাগার কিছু আমরা দিতে পারি না যারা আমরা পড়াই। সুতরাং পড়ালেখার দোষ না, দোষটা হচ্ছে আমাদের। আমি একজন শিক্ষক, সেই হিসাবে আমি বলছি পড়ালেখাটাকে যদি আমি আনন্দময় করতে না পারি, পড়ালেখাটাকে যদি আমি ভালো লাগাতে না পারি, পড়ালেখা তো কিছু না, এটা তো শুকনো খসখসা বই। এরকম শুকনো খসখসা বই তো আমাদের ভালো লাগবে না, এটাকে ভালো লাগানোর ব্যবস্থা করতে হবে। আপনি বাজার থেকে ভালো দামি মাছ কিনলেন, তাজা মাছ কিনলেন, ভালো সবজি কিনলেন, কিন্তু আপনি রান্না করতে পারলেন না, সেটা তো খেতে ভালো লাগবে না। সেটার দায়িত্ব শিক্ষকদের। শিক্ষক বা প্রতিষ্ঠান যদি পড়ালেখার জায়গাটাকে খুব ভালো করে তৈরি করতে পারে, তাহলে কিন্তু আমাদের মনোযোগটা বাড়বে এবং আনন্দের হবে। সেটা দায়িত্ব আমাদের, সেটার দায়িত্ব প্রতিষ্ঠানের, কিভাবে পড়ালেখার জায়গাটাকে আনন্দময় করা যায়। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, এই যে আমরা যে কথা বলছিলাম অনলাইনে ক্লাস নিয়ে বা স্টাডি প্ল্যান কিভাবে করা যায়, স্যার এই বাবা মারা কিভাবে হেল্প করতে পারে? কারণ আমরা মানে আমরা যারা স্কুল এখন বন্ধ বাসায় আছি, তারা কিন্তু আসলে এখন বাবা মাই আমাদের শিক্ষক, বাবা মাই আমাদের বাবা মা, বাবা মাই আমাদের ফ্রেন্ড। সো এখন বাবা মার ভূমিকাটা কি? বাবা মার ভূমিকা হচ্ছে ভূমিকাহীন থাকা সবচেয়ে বড় ভূমিকা এখানে। আমরা দেখেছি অনলাইন ক্লাস করার ক্ষেত্রে, আমরা দেখে, আমার কাছে অভিযোগ না শুধু, আমাদের কাছে প্রত্যক্ষ, আমরা ধরেন খুব ছোট শিশু ক্লাস 2 তে পড়ে, 3 তে পড়ে, অনলাইনে এক্সাম দিচ্ছে, যে এই পরীক্ষাতে বাবা মা পাশ থেকে তাকে স্পেলিং গুলো বলে দিচ্ছে। মানে অনলাইন এটিকেট এবং ডিসঅনেস্টির সবচেয়ে চূড়ান্ত জিনিস বাবা মারা করছেন। কোনো কোনো বাবা মা করছেন আর কি, সবাই না, কোনো কোনো। আমি বলবো সেই জন্য বাবা মাকে ভূমিকা পালন না করে ভূমিকা পালন করা থেকে বিরত থাকাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে আমার বাংলা ভাষায় উত্তর, সোজা বাংলায়। তারপরে আপনি যে প্রশ্নটা আসলে করেছেন, বাবা মারা কি দায়িত্বটা পালন করতে পারেন, কি ভূমিকাটা রাখতে পারেন, সেটির উত্তরে আমরা বলবো সন্তানকে ডিজিটাল প্রযুক্তি এবং প্রযুক্তির ব্যবহারে উৎসাহিত করতে হবে, তাকে দক্ষ করতে হবে। এটি নিয়ে কোনো ট্যাবু, এটি নিয়ে কোনো লুকোছাপা এগুলো করা যাবে না। তবে তবে আমাদের কিছু বিষয় নিরাপত্তার জায়গা থাকে, সেই নিরাপত্তার জায়গা থেকে আমরা বলি অনলাইন ক্লাসটি সাধারণত আমরা প্রকাশ্য স্থানে করতে বলি, ল্যাপটপে করতে বলি, যেখানে বাবা মার অ্যাক্সেস আছে সেই সমস্ত জায়গায় বলতে পারি। এবং বাবা মারা পাশ থেকে ডিরেকশন দিবেন, তার বানানটা বলে দিবেন, স্পেলিং বলে দিবেন, সেটি যেন না হয়। এবং সন্তানের যদি অনলাইন ক্লাস করার জন্য কোনো বিশেষ জিনিসের প্রয়োজন পড়ে, ওয়েব ক্যাম থেকে শুরু করে, ভালো ইয়ারফোন থেকে শুরু করে, ভালো ডিভাইস থেকে শুরু করে, আমি বলবো এই জায়গায় বাবা মারা যেন একটু ভালো বিনিয়োগ করেন। এবং আমি বলবো ওয়াইফাই এর ক্ষেত্রে যেন বাবা মারা বিনিয়োগ করেন, ভালো রাউটারের ক্ষেত্রে। এটি আমি শুরুতে দেখছিলাম এখানে ডিজিটাল সময় কৈশোর বা এরকম কিছু একটা ছিল আমাদের টোটাল জায়গাটাতে। আমরা বলছি আমরা অনেক জায়গায় দামি ল্যাপটপ কিনি, দামি মোবাইল কিনি, কিন্তু আমরা রাউটারটা কিনি বা ইন্টারনেটের ব্যবস্থাপনা কিনি খুব কম দামে। আমরা কিন্তু প্যারেন্টাল গাইডেন্স যুক্ত অনেক ম্যানুভার করা যায়, সেটাকে অনেক ওয়েবসাইটকে আটকানো যায়, অনেক কন্ট্রোল করা যায়, ম্যানেজ করা যায়। এরকম একটি ভালো দামি কিছু প্রযুক্তির ব্যবহার যদি আমরা করি, তাহলে কিন্তু সন্তানদের দিক থেকে এটির অপব্যবহার করার সুযোগ কমে যাবে। ফলে এই জায়গাতেও বাবা মাকে দায়িত্ব নিতে হবে। অনলাইনের ক্লাস করার ক্ষেত্রে বাবা মাকেও প্রযুক্তি জ্ঞানে দক্ষ হতে হবে। আমি বারবার বলছি, বাবা মারা যেন প্রযুক্তিতে একদমই অন্ধ হয়ে না থাকেন, প্রযুক্তি জ্ঞানে যেন বাবা মারা দক্ষ হন। ধন্যবাদ। স্যার, এখন যেটা হয়েছে যে আগে আমরা স্কুলে যে মানে একটা খেলাধুলার একটা ব্যবস্থা ছিল, বা বন্ধুদের সাথে যে নতুন করে গল্প করা, নতুন কিছু নিয়ে আলোচনা করা, এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল। সো বাসায় বসে তো স্যার পড়াশোনার পাশাপাশি আমরা এগুলো করতে পারছি না। সো এই ক্ষেত্রে বাবা মা কি সুযোগটা করে দিতে পারে, যেখানে আসলে দুজনের মাঝখানে রিলেশনশিপটা ভালো বন্ডিং হয় এবং তারাও খুবই নতুন কিছু শিখতে পারে এবং তাদের আসলে একটা মেন্টাল ব্রেকও হয় স্যার। এরকম কোনো কিছু কি আছে কিনা স্যার?
অবশ্যই শিশুদের সাথে আমরা একটা ছোট্ট শব্দ বারবার বলি, শব্দটা বলা সহজ কিন্তু করা কঠিন, সেটা হলো গুণগত সময়, কোয়ালিটি টাইমিং। প্রত্যেক শিশুর সাথে আলাদা করে সময় দিতে হবে, অর্থাৎ তার আবেগের জায়গাটাকে ধারণ করতে হবে, আমার আবেগটাকে তাকে বুঝতে হবে। এবং ফিজিক্যাল এক্সারসাইজ না থাকলেও আমরা কিছু কিছু ব্যায়াম এবং ঘরের ভেতর হাঁটাহাঁটি, সন্তানের সাথে শারীরিক কসরত হয় এরকম কিছু খেলা, স্কিপিং ঘরের ভেতর যেটিকে খেলা যায়। এবং আমি বলবো ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করেও কিন্তু অনেক শারীরিক খেলাধুলা করা যায়। আমরা দেখেছি কাইনেটিক বিভিন্ন গেম আছে, সেই কাইনেটিক গেমগুলো স্ক্রিনের সামনে আপনি হাত পা ছুঁড়ে, হাত পা নেড়ে, অনেক ঘাম ঝরিয়ে সেই খেলাগুলো কিন্তু খেলতে হয়, সেগুলো কিন্তু সন্তানরা খেলতে পারে। বাবা মাদেরকে সেই বিষয়ে মাথায় রাখতে হবে। আমরা বলবো সন্তানের সাথে গুণগত সময় দেওয়ার পাশাপাশি ইনডোর গেমস এর আয়োজন করতে পারি, আমরা ঘরের ভেতরে প্রতিযোগিতা করতে পারি, যে একটি ক্যারাম প্রতিযোগিতা হবে, আজকে পারিবারিক লুডো প্রতিযোগিতা হবে, সেখানে পুরস্কার ঘোষণা করতে পারি আমরা। সেই বিষয়গুলো কিন্তু বাবা মার সাথে সন্তানের সম্পর্কটাকেও ভালো করবে, সন্তানের মানসিক স্বাস্থ্যকে ভালো রাখবে এবং তাকে ওই ফিজিক্যাল গেমগুলো করার ক্ষেত্রে উৎসাহিত করবে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। স্যার একজন বলেছেন যে বাবার অভিযোগ করছে বাসায় পড়ছে না শিশুরা, তো আমি শিক্ষক হিসেবে কি উত্তর দিব? ধন্যবাদ। পড়ছে না এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় না, পড়াটাকে গুণগত মান সম্পন্ন করা, পড়াটাকে আনন্দময় করে তোলাটা বাবা মা শিক্ষক আমাদের সবার দায়িত্ব। কিভাবে আমরা এটাকে আনন্দের সাথে দিতে পারি, আনন্দের সাথে করতে পারি। পড়ছে না মানে আসলে যে সে পড়বে বা এই সময়টাতে যে ঘরে থাকা অবস্থায়, ঘর মুক্ত, আমি বলছি ঘরে মুক্ত আছে একটি শিশু, ভাইরাস থেকে মুক্ত আছে যে শিশুটি, ঘর বন্দি কিন্তু আমি বলি না, এই শিশুটি যে ঘরে মুক্ত আছে, ভালো আছে, সুস্থ আছে, নিরাপদ আছে, তার জন্য কিন্তু এখন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সে করছে। আমাদের কাছে বাবা মারা প্রায় অভিযোগ করেন আমার সন্তান পড়ছে না, আমি বলছি পড়ার কোনো দরকার নেই। এখন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ঘরে থাকা, নিজেকে ভালো রাখা। আমাদের যারা চিকিৎসক রয়েছেন, আপনিও চিকিৎসক, আমরা বলবো চিকিৎসকদের জীবদ্দশায় আমরা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করছি। এখন এরকম সুযোগ প্রত্যেক মানুষের জীবনে, প্রত্যেক চিকিৎসকের জীবনে আসবে না। শত শত বছরে 100 বছরে একবার আসে যে মানুষের জন্য নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে আমরা কিন্তু মানুষের সেবায় এগিয়ে যাচ্ছি, মানুষের জন্য কাজ করছি। ফলে আমরা বলবো যে এই সুযোগটাকে কাজে লাগান। এবং এই সময় আমাদের বাবা মাদের অস্থিরতা শিশুদেরকে আর অস্থির করবে। আমার সন্তান পিছিয়ে গেল, আমার সন্তান পড়ছে না, আমরা বলবো এখন পর্যন্ত কেউ পিছিয়ে যায় নাই, কেউ পিছিয়ে যায় নাই। পিছিয়ে যাওয়া তখনই বলি যখন কেউ এগিয়ে যায়। এখন তো কেউ এগিয়ে যেতে পারছে না, সবাই থেমে আছে, পৃথিবীটাই থেমে আছে। বলে একটা সময় চালু হবে, আমরা আবার সমান তালে চলা শুরু করবো। আপনার সন্তান মোটেই পিছিয়ে যায়নি, পড়ালেখা নিয়ে অস্থিরতা করবেন না, সে পড়ছে না বলে মোটেই মন খারাপ করবেন না। শিক্ষক হিসেবে যিনি প্রশ্ন করেছেন তাকে এই উত্তরটি বাবা মাকে দিতে বলবো যে এখন পড়ালেখার চাইতেও গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নিজেকে বাঁচিয়ে রাখা, নিজেকে নিরাপদ রাখা এবং মানুষের জন্য নিজের ভেতরে মানবিকতা তৈরি করা। এটা পড়ালেখার চাইতেও শতগুণ গুরুত্বপূর্ণ, সেটি যেন হয় এই সময়। একটা কোয়েশ্চেন ছিল আপনার কাছে, যে দেখা যাচ্ছে স্যার মফস্বল শহরে বা পেরিফেরিতে যারা থাকেন তাদের ক্ষেত্রে হয়তো সবসময় একটা হাই ইন্টারনেট ইউজ করা নাও সম্ভব হতে পারে, এবং মাঝে মাঝে হয়তো ল্যাপটপও হয়তো নাও আমরা এফোর্ড করতে পারি। সেই ক্ষেত্রে কোনো অল্টারনেটিভ ওয়েস আছে কিনা স্যার? অল্টারনেটিভ ওয়েজ তো আছেই, সেটি হচ্ছে আমরা যেমন আমাদের বাংলাদেশ টেলিভিশন, সংসদ টেলিভিশনের মাধ্যমে কিছু ক্লাস হচ্ছে, এটাকে আরো বেশি প্রসারিত করা, এটি হতে পারে টেলিভিশনের মধ্য দিয়ে। আরেকটি হচ্ছে আমাদের এন্ড থেকে যারা ক্লাস নেবেন, যারা শিক্ষক অথবা যারা প্রাতিষ্ঠানিকভাবে এই অনলাইন ক্লাসগুলো নিচ্ছেন, তারা কিন্তু চাইলে সেই ক্লাসটিকে রেকর্ড করতে পারেন, ভিডিও করতে পারেন এবং সেটিকে শিশুদের কাছে পাঠিয়ে দিতে পারেন। অফলাইনে যখন সে সুযোগ পাবে তখন সে দেখবে সেটিকে ডাউনলোড করে। সুতরাং অনেকগুলো মাধ্যম আছে, আমাদেরকে সেই মাধ্যমগুলোর ব্যবহার করতে হবে। যত বেশি প্রযুক্তিকে আমরা ব্যবহার করব তত বেশি কিন্তু শিশুদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা পারবো। আজকে ইন্টারনেট নাই, কালকে হয়তো আসবে, সেই সময় বা 2 ঘন্টার জন্য আসবে, তখন আমরা দেখে নিব যে কিভাবে আমরা সেটিকে করতে পারি। ফলে আমাদের রেকর্ডেড ক্লাস, ভিডিও ক্লাস, ক্লাসের আইটেম, এগুলো আমরা শিশুর কাছে সহজলভ্য করে দিতে হবে নানা মাধ্যমে, নানাভাবে, বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্য দিয়ে। ধন্যবাদ। স্যার, যে একজন খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করেছে লাইলা আফরোজা। সো আসলে আপনি যে কোয়েশ্চেনটা করছেন সেটা নিয়ে আসলে আমার ক্যারিয়ার শুরু, এবং আমি ওটা নিয়ে কাজ করছি। স্যারও কন্টিনিউসলি ওটা নিয়ে কাজ করছেন। স্যার, কোয়েশ্চেনটা হচ্ছে যে স্কুলে কাউন্সিলিং শিক্ষক থাকা কতটা জরুরি বলে আপনি মনে করেন? এটা আসলে আমার থেকে স্যারই ভালো বলা উচিত। স্যার, এটা যদি একটু বলতেন। অবশ্যই জরুরি, এবং ওনার প্রশ্নটা খুব খুব সুন্দর। উনি বলেছেন কাউন্সিলিং শিক্ষক থাকা কত জরুরি। আমরা প্রতিনিয়ত প্রশ্ন পাই স্কুলে কাউন্সিলর দেওয়াটা কত জরুরি, স্কুলে সাইকোলজিস্ট দেওয়াটা কত জরুরি, স্কুলে সাইকিয়াট্রিস্ট দেওয়াটা কত জরুরি। আসলে স্কুলে কিন্তু আমরা সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট বা এই বিষয়গুলো দেওয়াটার সুযোগ আমাদের নাই।
কারণ আমাদের কিন্তু জনবলের ঘাটতি আছে, মানুষের ঘাটতি আছে। সেই জায়গা থেকে আমরা বলবো যে স্কুলের কোনো শিক্ষককে যদি আমরা একটু ট্রেনিং দিতে পারি, স্কুলের কোনো শিক্ষককে যদি আমরা প্রশিক্ষণ দিয়ে নিতে পারি, তাহলে কিন্তু তারা অনেকখানি ভালো থাকবেন এবং সেক্ষেত্রে কিন্তু তাদের ভালো হবে। ফলে আমরা বলবো যে হ্যাঁ, স্কুলে কাউন্সিলিং শিক্ষক থাকাটা জরুরি। স্কুলে সরাসরি কাউন্সিলর, স্কুলে সরাসরি একজন সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট দেওয়ার মতো জনবল আমাদের দেশে নাই এবং আগামী অনেক বছরও হবে না। সারা বাংলাদেশে সাইকোলজিস্টের সংখ্যা 200, 250, 300 সব মিলিয়ে ধরেন। আমাদের চিকিৎসক সাইকিয়াট্রিস্টের সংখ্যা 250 জন। দেশের লক্ষ লক্ষ স্কুলকে আমরা কভার করতে পারবো না। আমরা স্কুলে কাউন্সিলিং শিক্ষক তৈরি করবো। একজন শিক্ষককে যদি আমরা ওরিয়েন্টেশন দিতে পারি মানসিক স্বাস্থ্যের উপরে, তিনি কি কি বিষয়গুলোকে মাথায় রাখবেন, কোনটি শিশুদের জন্য দরকার, এটিকে আমি মনে করি শুধু দরকারি না, এটি অতি দরকারি, অতি জরুরি এবং করাই উচিত। ধন্যবাদ। আমি হোপফুলি A2I কিছু একটা করতে যাচ্ছেন ইনশাল্লাহ এই বিষয়টা নিয়ে। স্যার, এখন একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করেছেন ফারজানা, যে পৃথিবীর যে এই অবস্থাতে সে টিভি দেখছে এবং তার খুব খারাপ লাগে এবং যেটা আসলে তার ক্রিয়েটিভ যে ক্যারেক্টারিস্টিক্স গুলো ছিল সেটাতে ইফেক্ট করছে, যে জন্য যেটা হচ্ছে যে সে আগে কবিতা লিখতো, সেটা সে কবিতা লিখতে পারছে না। এই ক্ষেত্রে স্যার ওর কি করা উচিত? ধন্যবাদ। ম্যাক্সিম গোর্কি, ওনার তো অনেক বই আপনারা পড়েছেন, মা তার খুব প্রিয় একটি খুব নাম করা বইয়ের নাম হচ্ছে মা। ম্যাক্সিম গোর্কি তার একটি লেখায় বলেছেন যে ট্রমাটাইজ শিশুদের কাছ থেকে ক্রিয়েটিভিটি আসলে আসবে না। শিশু যদি শৈশবের ট্রমার মধ্যে থাকে তাহলে কিন্তু তার ভবিষ্যৎ জীবনে তার যে ক্রিয়েটিভিটিটা কমে যাবে। এবং যিনি প্রশ্নটা করেছেন তিনি এই টিভিতে বারবার এই নিউজগুলো দেখার কারণে, এগুলো দেখার কারণে তার মধ্যে একটা ট্রমা তৈরি হচ্ছে এবং এই ট্রমা কিন্তু তার ক্রিয়েটিভিটিকে, কবিতা লেখাকে অনেক সময় বাধাগ্রস্ত করছে। আমরা বলবো যে সারাদিন করোনা করোনা করা যাবে না, সারাদিন করোনা করোনা করবেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাই বলেছে। সবসময় করোনার বাইরেও যে আমাদের একটি জীবন আছে, আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার কর্মজীবন, আমার রিক্রিয়েশন, মি টাইম, নিজেকে সময় দেয়া, সেইগুলো করতে হবে। যখন আপনি নিজেকে সময় দিতে পারবেন, যখন আপনি পরিবারকে সময় দিতে পারবেন, যখন আপনি করোনার বাইরের জীবনটার আস্বাদন নিতে পারবেন, তখন কিন্তু আপনি আবার কবিতা লিখতে পারবেন, আবার সেই ক্রিয়েটিভ কাজগুলো করতে পারবেন। সুতরাং সারাদিন করোনা করোনা নয়, করোনার বাইরেও যা আছে সেগুলোকে উপভোগ করার চেষ্টা করুন। ধন্যবাদ। স্যার, একজন জিজ্ঞেস করেছেন যে স্যার বাবা মারা যদি কোনো কিছুর জন্য জোরাজুরি করেন তাহলে স্যার কি করব? আমার মনে হয় তুমি যদি আমাদেরকে কোয়েশ্চেনটা আবার করতে, যে কোনো কিছুটা কি পড়াশোনা করার জন্য জোরাজুরি করে, নাকি তোমার রুটিন মেনটেন করার জন্য জোরাজুরি করে, নাকি ঘুমানোর জন্য জোরাজুরি করে? সো স্যার, আপনি কি এটা এখন আনসার করতে চান নাকি আমরা ওর জন্য ওয়েট করবো যে কি নিয়ে জোরাজুরি করে? কোনো জোরাজুরি করতে পারবে না বাবা মা। আমি বাবা মাদেরকে বলি যে শিশুকে একটি বিষয় নিয়ে বারবার বলবেন না। সেটিকে আমরা বলি ঘ্যান ঘ্যান করা, যেটি সাধারণ বাংলায় বলি যে গোসল করো গোসল করো গোসল করো গোসল করো, ভাত খাও ভাত খাও ভাত খাও, পড়তে বসো পড়তে বসো পড়তে বসো। এটা হলে কি হয়? এটা হলে আমাদের মস্তিষ্কে একটা শর্তাধীন অবস্থা তৈরি হয়। ইংরেজিতে আমরা বলি কন্ডিশনিং। প্যাভলভের কন্ডিশনিং অনেকে জানেন। কন্ডিশনিংটা তৈরি হয়। কন্ডিশনিং হলে কি হয়? একটি শিশুকে যদি প্রতিদিন আপনি 25 বার বলেন গোসল করো, তাহলে 24 বারের আগে তার ব্রেন কিন্তু রিয়াক্ট করে না। 24 বার বলার পরে 24তম বারের পরে তার ব্রেনটা রিয়াক্ট করে এবং 25তম বারের সময় সে গোসল করতে যায়। কারণ তার ব্রেনটা জেনে গেছে যে মা এটা 25 বার বলবে, সুতরাং 24 বারের আগে আমার এটা শোনার দরকার নাই। এই যে কন্ডিশনিং, শিশুকে জোরাজুরি করলে একটা কন্ডিশনিং তৈরি হয়ে যায়। শিশুকে কোনো কিছুর জন্য জোরাজুরি করা যাবে না, শিশুকে খাবারের জন্য জোরাজুরি করা যাবে না। খাদ্য হচ্ছে আমাদের একটি জৈবিক প্রক্রিয়া। আমাদের খিদা লাগলে, সুষম খাদ্য, নিরাপদ খাদ্য থাকলে আমরা সেটি নিজেরাই খাবো। সুতরাং খাওয়া নিয়ে শিশুকে জোরাজুরি করা যাবে না। আমার মনে আছে ছোটবেলায় আমি আমাদের জনপ্রিয় নাট্যকার হুমায়ুন আহমেদের নাটক দেখেছিলাম। সেখানে একটি শিশুকে 7-8টা ডিম সেদ্ধ করে মুখে মুখে দিচ্ছে আর শিশু ফেলে দিচ্ছে। মা বলতেছে যে 7-8টা থেকে একটু একটু করে খেলেও তার একটি ডিম সারাদিনে খাওয়া হবে। এই যে জোরাজুরি করে খাওয়ানোর যে অভ্যাস, সেটি কিন্তু আমাদেরকে পরিবর্তন করতে হবে। শিশুকে কোনোভাবেই খাওয়ার জন্য জোরাজুরি করা যাবে না। পড়ার জন্য জোরাজুরি তো করাই যাবে না। কেন শিশুকে আমরা পড়ার জন্য জোরাজুরি করব? শিশুকে পড়াটা যে তার দায়িত্ব এবং পড়াটা যে আনন্দের, সেটি বোঝানোর জায়গাটা তৈরি করতে হবে আমাদেরকে। এবং পড়াটার ভিতরে মজা নিয়ে আসতে হবে, আনন্দ নিয়ে আসতে হবে, যাতে সে জোরাজুরি করার আগেই সে পড়তে বসে। শিশুকে ঘুমের জন্য জোরাজুরি করা যাবে না। শিশুকে ঘুমের জন্য জোরাজুরি করার আগে আমার বাসার গ্রাউন্ড রুল থাকতে হবে, রেজিমেন্টাল রুল থাকতে হবে যে আমরা রাতে ঘুমাবো, দিনে জাগবো। বাবা মাকে আগে তার অভ্যাস পরিবর্তন করতে হবে। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম, রাত জেগে নেটফ্লিক্স দেখা, এগুলো বাবা মাকে আগে বন্ধ করতে হবে, তারপরে শিশুরা বন্ধ করবে। আর কিসের জন্য জোরাজুরি? পড়ালেখার কথা বললাম, ঘুমের কথা বললাম, খাওয়া গোসলের কথা বললাম। আর যদি বলে যে না তুমি মোবাইল ফোন ইন্টারনেট বেশি দেখতে পারবে না, সেটারও জোরাজুরি করার দরকার নাই। আমরা বলবো সে নিয়ম মেনে, রেশনালি, যৌক্তিকভাবে
অবশ্যই সে ইন্টারনেট মোবাইল ফোনের ব্যবহার করবে, এর বেশি করবে না। সুতরাং সমস্ত জিনিসটা হচ্ছে একটা জেন্টলম্যান এগ্রিমেন্টের মতো হবে, বাবা মার সাথে তার একটা খুব ভালো বোঝাপড়া থাকতে হবে, কিন্তু জোরাজোরির আসলে কোনো অবস্থান নাই। ধন্যবাদ। স্যার, আমার একটা হঠাৎ করে একটা কথা মনে আসলো। গত সপ্তাহে আমি একজনের সাথে কথা বলছিলাম, তার বয়স ছিল 18। সো স্যার, যেটা হয়েছে যে আমরা জানি যে চাইল্ডহুড কোনো অ্যাবিউজিভ কোনো ঘটনা থাকলে বা চাইল্ডহুডে যদি কোনো একটা ভয়ঙ্কর ঘটনা তার জীবনে ঘটে, তো এইটার জন্য কিন্তু স্যার আসলে পরবর্তীতে যেটা হয় যে একটা সিভিয়ার কন্ডিশন হয়ে যায়। সো বা কোনো কিছু যদি মানে ট্রিগারিং ফ্যাক্টর হয়। সো অনেকে দেখা যাচ্ছে স্যার যে আমাদের এখানে যারা আছেন কিশোর বাতায়নে, তারা তো স্যার অনেকে এখন টিনেজ বা বয়সন্ধিকাল বা অনেক কাজ যেহেতু করতে পারছেন না। সো এটাকে স্যার যদি আমরা একটা ট্রিগারিং ফ্যাক্টর ধরি স্যার, অনেক সো দেখা যাচ্ছে স্যার যে যাদের হয়তো কোনো আগের মেন্টাল হেলথ কন্ডিশন ছিল না, এখন হয়তো তারা দিনে দিনে বিষণ্ণতার দিকে চলে যাচ্ছে, বিষণ্ণতা হচ্ছে, বা তারা খুব একাকিত্ব ফিল করছে, বা যাদের স্যার এই যে স্যার কন্ডিশন গুলো যখন হচ্ছে স্যার, এইটা মানে তারা নিজেরা কিভাবে বুঝবে যে তাদের আসলে মেন্টাল হেলথ ইলনেস হয়েছে, এটা শুধুমাত্র মন খারাপ না, এবং বাবা মারা সেক্ষেত্রে কি করতে পারে, বোথ স্টুডেন্ট এবং বাবা মা? ধন্যবাদ। দুটো বিষয় বোধহয় এখানে সংযুক্ত হয়েছে, একটু চাইল্ডহুড ট্রমা আর একটা হচ্ছে বর্তমান সময়ে তার মেন্টাল হেলথ কন্ডিশন। চাইল্ডহুড ট্রমার ক্ষেত্রে আমরা বলে রাখি, চাইল্ডহুড যে কোনো ট্রমা, সেটা ফিজিক্যাল ভায়োলেন্স হোক, সেক্সুয়াল অ্যাসাল্ট হোক, অথবা সেটা হতে পারে যে তার প্রতি কোনো ধরনের মানসিক এক ধরনের বৈষম্য বা এক ধরনের মেন্টাল টর্চার হোক, অর্থাৎ যেটাই হয় না কেন, সেটা কিন্তু কিছু তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়, যেটা শৈশবে সে লক্ষ্য করে, শৈশবে সে গুটিয়ে রাখে, বিষণ্ণ হয়, রাগ করে, আঙুল কামড়ায়, বিছানায় পেশাব করে, তার আচরণ পরিবর্তন হয়, তার চিন্তা পরিবর্তন হয়, পড়ায় মনোযোগ দিতে পারে না, কারোর সাথে মিশতে পারে না, হাত পা কাটে, এই ধরনের ঘটনাগুলো তার তাৎক্ষণিক আচরণ। আর দীর্ঘমেয়াদী যেই পরিবর্তনটা হয় ট্রমা বা অ্যাবিউজের পরে, সেটা হচ্ছে প্রাপ্ত বয়স বা পরিণত বয়সে তার ব্যক্তিত্বের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে, পার্সোনালিটি ডিসঅর্ডার, তার মধ্যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হতে পারে, পিটিএসডি। এই জিনিসগুলো কিন্তু তার দীর্ঘমেয়াদী হতে পারে, যেগুলো তার আচরণকে দারুণ ভাবে পরিবর্তন করে, মূলত তার আচরণজনিত সমস্যা তৈরি হয়। সুতরাং আমাদেরকে মাথায় রাখতে হবে চাইল্ডহুড, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চাইল্ডহুড ট্রমার সবকিছু কিন্তু যে তার কনসিয়াস মাইন্ডে থাকবে বা তার চেতন মনে থাকবে তাও কিন্তু না, সেটা অবচেতনও থাকতে পারে, সে জানেই না, মানে সে মনেই করতে পারে না তার আচরণটা যে সেই ট্রমার কারণে হচ্ছে, এটাকে সে কোরিলেট করতে পারছে না, এরকমটা হতে পারে। সুতরাং সেই জায়গাটা মনে রাখতে হবে, প্রত্যেকটি শিশুর শৈশব হোক নিরাপদ, প্রত্যেকটি শিশুর শৈশব হোক একদম মানে খুব প্রোটেক্টিভ, বাবা মার ভালোবাসাপূর্ণ, তাহলে কিন্তু আমরা এখান থেকে দূরে থাকতে পারবো। আর এই মুহূর্তে কি করে বুঝবে, আমাদের খুব সোজা উত্তর, আমরা বলি যে আমাদের যে কোনো ধরনের মেন্টাল হেলথ কন্ডিশন বা মনের উপর চাপ পড়া বোঝার উপায় হচ্ছে সেটি আমাদের মানসিক প্রক্রিয়া বা মেন্টাল প্রসেস, চিন্তা ভাবনা আবেগ, এগুলোকে পরিবর্তন করবে এবং আমাদের আচরণকে পরিবর্তন করবে। হয় আমরা খিটখিটে হয়ে যাব, খুব রাগ করব, কাঁদবো, মন খারাপ থাকবে, অস্থির হব, বুক ধরফর করবে, কিছু ভাল লাগবে না, ঘুমের সময় পরিবর্তন হবে, খেতে ভাল লাগবে না, পায়চারি করব, কোনো কিছুতে মনোযোগ দিতে পারবো না, অপরের সাথে সম্পর্কের ঘাটতি হতে থাকবে। এগুলো দেখলে আমরা বুঝবো যে সেটি কোনো মানসিক স্বাস্থ্য সমস্যা। আর বিষণ্ণতা আর মন খারাপের পার্থক্য তো আছেই, বিষণ্ণতা রোগ, মন খারাপ কোনো রোগ নয়। বিষণ্ণতা একটু দীর্ঘমেয়াদী হয় আর মন খারাপ স্বল্প মেয়াদী হয়। বিষণ্ণতার পেছনে কোনো কারণ নাও থাকতে পারে, মন খারাপের পেছনে সবসময় কারণ খুঁজে পাওয়া যায়। বিষণ্ণতার চিকিৎসা লাগে, মন খারাপের চিকিৎসা লাগে না। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, আমি যদি আমার বয়সটার সাথে রিলেট করতে চাই, যখন আমার বয়সন্ধিকাল ছিল বা যখন আমার আসলে স্যার এরকম মন খারাপ বলবো না, বিষণ্ণতা আমি বলবো স্যার, আমি কিন্তু স্যার আমার বাবা মার সাথে এইসব আলোচনা করতে পারিনি স্যার, বিকজ আমি বুঝতামই না যে আসলে এটা বিষণ্ণতা, বা আসলে আমি কিভাবে আমার বাবা মাকে বলবো। ইভেন স্যার আমি আমার বন্ধু বান্ধবকেও বলতে পারি নাই স্যার। সো যেটা আমি করতাম স্যার, আমি রাতের পর রাত জেগে জেগে স্যার আমি ডায়েরি লিখতাম। আমি পরে বুঝতে পেরেছি যে ইট ওয়াজ রাইট থিং টু ডু, যখন আমার আসলে কেউ ছিল না। কিন্তু স্যার এই ক্ষেত্রে, বিকজ এখন স্যার যুগ পাল্টেছে, এখন সবাই অনেক স্মার্ট, সবাই মানসিক স্বাস্থ্য সম্বন্ধে জানে স্যার। এখন যেহেতু বাইরে যেতে পারছি না, বা এমনও হতে পারে যে আমার কাছের বন্ধুটাও আমাকে না বুঝতে পারে, স্যার এই ক্ষেত্রে আমার মনে হয় কি করা উচিত, একটা বন্ধু হিসেবে কি করা উচিত, আমার নিজের মন খারাপ হলে কি করা উচিত, বা আমি আমার বাবা মাকেও কি বলতে পারি যে কিভাবে আমি এই জড়তাকে কাটিয়ে স্যার আমি আমার কথাগুলো শেয়ার করতে পারি স্যার? ধন্যবাদ। আমরা বলবো বাবা মার সাথে সন্তানের সম্পর্কটা হবে স্বচ্ছ, এটা বন্ধুত্ব নয়। আমরা সবসময় অনেক সময় ভুল করি, বাবা মা সন্তানের বন্ধু হইতে পারবে না, বন্ধু বন্ধুর জায়গায় থাকবে। বন্ধু কি হবে, আমার বন্ধু হবে, বাবা মা আমার বন্ধু হবে না। কিন্তু বাবা মার সাথে সন্তানের যেন একটা স্বচ্ছতার জায়গা থাকে,
বাবা মা যেন সন্তানের আবেগটাকে বুঝতে পারেন, সন্তান যেন বাবা মার আবেগটাকে বুঝতে পারে। সেই জায়গাটা যখন তৈরি হবে তখন কিন্তু এই জড়তাটা থাকবে না। আর আপনি যেটা বললেন যে আপনি ডায়েরি লিখতেন, এটাকে আমরা আমাদের ভাষায় বলে থাকি অনেক সময় এক ধরনের ডিফেন্স মেকানিজম, আমার ইগোটাকে, মনটাকে ডিফেন্স করার জন্য ইগোটাকে। সেটা হচ্ছে রেশনালাইজেশন, সেটা হচ্ছে ইন্টেলেকচুয়ালাইজেশন। আমি ডায়েরি লিখছি, গান লিখছি, কবিতা লিখছি, গবেষণা করছি, রেশনালাইজ করছি। এটা একটা খুব ভালো কোপিং মেকানিজম। আমরা যেন এই ধরনের ভালো কোপিং মেকানিজমকে গ্রহণ করি, সেটা ডিজিটাল পদ্ধতিতেও হতে পারে, বন্ধুদের সাথে মিলে আমরা ভালো কোনো কাজ করতে পারি। এই সময় আমার সেলফ স্টিমটা বাড়ানোর জন্য আমরা মানুষের জন্য যদি কিছু চিন্তা করি, যে তার মানে এই না যে আমাদেরকে একদম নিজেকে বিপন্ন করে রাস্তায় চলে যেতে হবে করোনা ভাইরাসের মধ্যে, তা নয়। আমরা ঘরে বসে যদি ভালো কোনো পরিকল্পনা করতে পারি, আমরা যদি মানুষের জন্য কোনো কিছু করার একটা ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করতে পারি এবং নিজেকে যদি এই সময় পরিশীলিত করতে পারি, কিছু একটা শিখে নিলাম, এবং এই শিখে নেওয়ার মধ্যে শুধুমাত্র যে সফট স্কিল শিখবো তা কিন্তু না, আমরা কিছু মানবিক গুণগুলো শিখতে পারি, সেগুলো আমরা এখন এই সময় শিখতে পারি। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই সময় আমাদের সেলফ স্টিম বাড়ানোর জন্য আমরা প্রতিদিন প্রত্যেকে যে যার জায়গা থেকে নিজেকে একবার করে ধন্যবাদ দিব। আমরা প্রত্যেকদিন যেন নিজেকে একবার ধন্যবাদ দেই, নিজের প্রতি কৃতজ্ঞ থাকি। আমরা বলি যে আজকে সারাটা দিন তুমি অতিবাহিত করেছো এবং তুমি মানুষের জন্য কাজ করেছো বা ভেবেছো বা পড়ালেখা করেছো, সবই তো মানুষের জন্য। তুমি খেলেছো, গেম খেলেছো, সবই তো মানুষের জন্য, নিজেকে তৈরি করেছো, এবং এই জন্য তুমি কৃতজ্ঞ থাকো নিজের কাছে, নিজেকে নিজে ধন্যবাদ দাও। এবং নিজেকে ধন্যবাদ দেয়া, নিজেকে ভালোবাসা, নিজেকে কৃতজ্ঞ রাখা নিজের প্রতি, এটি আমাদের সেলফ স্টিমকে অনেকখানি বাড়িয়ে দেবে এবং সেটি কিন্তু আমাদের বিষণ্ণতা প্রতিরোধের ক্ষেত্রে অনেকখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার আবরার আমাদেরকে জিজ্ঞেস করেছে যে শিক্ষার্থী হিসেবে নিয়মিত পড়াশোনা করতে কি ধরনের মাইন্ডসেট ঠিক করতে হবে, আর নিয়মিত পড়াশোনার ক্ষেত্রে অনেক সময় হতাশা আসলে কি করব। আবরার, আমি যদি একটু বলি যে নিয়মিত পড়াশোনা করতে হবে এই কথাটা যদি আমরা আগে থেকে মাইন্ডসেট করে রাখি, তাহলে সেটা একটা প্রেশার আমাদের জন্য, এবং যখনই ওই নিয়মিত পড়াশোনার মধ্যে একটা ব্রেক চলে আসবে, বিকজ আমরা মানুষ, আমাদের যে কোনো সময় রুটিন চেঞ্জ হতে পারে, তখনই কিন্তু তোমার মনটা আসলে আরো এলোমেলো হয়ে যাবে এবং তুমি আসলে আরো আনপ্রোডাক্টিভ হয়ে যাবে। সো আমি একজন স্টুডেন্ট হিসেবে যেটা করতাম যে আমি আসলে আমার নিজেকে প্রেশার দিতাম না, বা এখন আমি কাজের যে একটা টাইম আছে 8 ঘন্টা, আমি আসলে প্রেশার দেই না যে আমার জন্য কোনো বাধা ধরার নিয়ম নাই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হবে। আমি যেটা করি যে আমার হয়তো দুপুরবেলা আমার হয়তো কাজ করতে ইচ্ছা না করলে আমি যেটা করি, আচ্ছা ঠিক আছে আমি দুপুরে আমি নিজেকে রেস্ট দেবো, আমি হয়তো এই 2 ঘন্টা আমি বিকালের পরে কাজ করে নিব। সো আমি এটা আমার জন্য ইউজ করি। সো এখন স্যার যদি কিছু বলতে চান। ধন্যবাদ। ওর প্রশ্নের উত্তরে আমি একটি জিনিসই বলবো, ধরো তুমি ঢাকা থেকে বরিশাল যাবে লঞ্চে করে, এখন তুমি যদি লঞ্চে উঠে লঞ্চের ডেকে বসে সারাক্ষণ বরিশাল 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 চিন্তা করতে থাকো, তাহলে দুই দিকে সুন্দর দৃশ্য তুমি উপভোগ করতে পারবে না। অর্থাৎ আমার বক্তব্যটা হচ্ছে, তোমার মনটা যেন গন্তব্যে বা গোলের মধ্যে সেট হয়ে না থাকে, তোমার যাত্রা পথটাকে তুমি উপভোগ করার চেষ্টা করো। অর্থাৎ তুমি তোমার পড়ালেখার যে জার্নি, পড়ালেখা করার যে প্রক্রিয়া, সেটিকে উপভোগ করার চেষ্টা করতে হবে। পড়ালেখা করে রেজাল্ট কি হবে সেটার জন্য যদি তুমি সবসময় ব্যস্ত থাকো, তাহলে তুমি পড়ালেখাটাকে মোটেই উপভোগ করতে পারবে না। রাস্তার দুই দিকে, নদীর দুই ধারে এত সুন্দর দৃশ্য তুমি মিস করবে। ঢাকা থেকে শুরু করলে বরিশালে যে নামলে মাঝখানে দৃশ্যগুলো তোমার সব মিস হয়ে যাবে। তোমার শিক্ষাটা হলো না। তুমি যে শিক্ষার জন্য যাচ্ছ, শিক্ষা সফর, এই শিক্ষাটা একটি সফরের মতো, শিক্ষা সফরটা হলো না তোমার। তুমি ঢাকা থেকে লঞ্চে উঠলে বরিশালে যে নামলে দুই দিকে যে শিক্ষণীয় কিছু বিষয়, সুন্দর দৃশ্য, কিচ্ছু তোমার জানা হলো না। ফলে পড়ালেখাটাকে উপভোগ করো, তোমার জার্নিটাকে উপভোগ করো, এবং সবসময় যে গোলকে মাথায় রাখো, কিন্তু গোলের মধ্যে নিজেকে মনোযোগী করবে না। মনোযোগটা থাকবে তোমার পড়ালেখার প্রক্রিয়ার দিকে। পড়ালেখাটাকে যেন ইনফরমেশন গ্যাদারিং না হয়, এটা যেন নলেজ বেসড হয়, জ্ঞান ভিত্তিক পড়ালেখা করবে, ইনফরমেশন ভিত্তিক না। তুমি অনেক ইনফরমেশন জানো, পরীক্ষার হলে সেটাকে উগরে দিয়ে আসো, সেই ইনফরমেশন তোমাকে ভালো একটা গ্রেড দিবে, ভালো একটা রেজাল্ট দিবে, কিন্তু তোমাকে কিন্তু ভালো নলেজ দিবে না। তোমাকে ভালো নলেজ গ্যাদারিং এর জন্য তোমাকে জানতে হবে ইনফরমেশনটাকে নলেজে কিভাবে ট্রান্সফার করা যায়, সেই কৌশলগুলো জানার জন্য তুমি তোমার গন্তব্য চাইতে তোমার যাত্রা পথকে উপভোগ করার চেষ্টা করো। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। একজন আসলে আমাদের খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করেছে, যেটা আসলে আনফরচুনেটলি মানে সত্যি আমাদের দেশগুলোর মতো অন্য দেশগুলোতেও একই কথা, যে স্যার অনেক সময় ছেলে মেয়ে বা একাধিক শিক্ষার্থীদের মাঝে বৈষম্যতার কারণে আমরা বিষণ্ণতায় ভুগি, এক্ষেত্রে কি করা উচিত? এটা তো বৈষম্যটা আমরা আবারও বলেছি, আমরা সবসময় বলি যে বৈষম্য দূর করার জন্য রাষ্ট্রীয় নীতির প্রয়োজন আছে, সমাজের প্রয়োজন আছে, সমাজ কাঠামো, রাষ্ট্র কাঠামো। আমরা যখন টিভিতে টক শো শুনি, বিভিন্ন জায়গায় শুনি, সব জায়গায় এখন ফেসবুক লাইভে এই কথাগুলো বেশি উচ্চারিত হয়। কিন্তু আমি শুধু মনে করিয়ে দেবো যে ছোটবেলায় আমি স্কুলে সমাজ বিজ্ঞানের বইতে, পরিবেশ পরিচিতি বইতে পড়েছিলাম যে সমাজের ক্ষুদ্রতম একক হচ্ছে পরিবার।
আমরা বলবো সেই পরিবারকে আগে পরিবর্তন করতে হবে। পরিবার যদি পরিবর্তন না হয়, পারিবারিক ভাবে যদি এই বৈষম্যগুলো দূর করা না যায়, তাহলে সমাজ রাষ্ট্র পরিবর্তনের জন্য আমরা যতই চিৎকার করি না কেন, তাহলে কিন্তু পরিবর্তন হবে না। পরিবারের ভেতরে আমরা মা বাবারা প্রত্যেকটি শিশুকে সমানভাবে দেখছেন কিনা, ছেলে শিশু, কন্যা শিশু এবং ছেলে শিশু দুজনকে সমানভাবে দেখছেন কিনা। তার চাইতেও বড় গুরুত্বপূর্ণ হচ্ছে পরিবারে বাবা মা একে অপরকে সম্মান করছেন কিনা, বাবা মাকে, মা বাবাকে তার জায়গা থেকে তার মতামতকে মূল্য দিচ্ছেন কিনা। এই সম্মান করা মানে কিন্তু সালাম আদাব দেওয়ার সম্মানের কথা আমি বলছি, তার মতামতকে তিনি মূল্য দিচ্ছেন কিনা, মা বাবার মতামতকে, বাবা মামার মতামতকে, পরিবারের সবার মতামত দেওয়ার সুযোগটা আছে কিনা। আমরা যদি পরিবারের ভেতরে এই চর্চাগুলো করতে থাকি, তাহলে কিন্তু এই সামাজিক বৈষম্য, স্কুলের বৈষম্য, ছেলে মেয়ে একাধিক শিশুর বৈষম্য, এগুলো কিন্তু থাকবে না। আমাদের পরিবারের ভেতরে একজনের সাথে আরেকজনের তুলনা করার যে চর্চা, সেটিকে বন্ধ করতে হবে। পরিবারের ভেতরে কাউকে টার্গেট দেওয়ার চর্চা বন্ধ করতে হবে। পরিবারের ভেতরে প্রত্যেককে তার মতামত কি শোনার, গ্রহণ করার, সেটি আমরা নাও পালন করতে পারি, কিন্তু সেটিকে শোনার মতো একটি পরিবেশ, সেই মতামতগুলোকে, সেটির পরিবেশ আমাদের পরিবারে থাকতে হবে। আমরা বলবো যে হ্যাঁ, সমাজ রাষ্ট্র পরিবর্তনের আগে আমরা যদি পরিবারটিকে পরিবর্তন করতে পারি, পারিবারিক কাঠামোকে সুসংহত করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই বৈষম্যগুলো এমনিতেই দূর হয়ে যাবে। আইন করে বৈষম্য দূর করা যাবে। ধন্যবাদ। স্যার, আপনি যদি এখন অনেকের কোয়েশ্চেনের মধ্যে আমি দেখলাম একটা কমন টপিক, যে স্যার আপনি এই যে আমাদের পড়াশোনাটা বা আমাদের ডেইলি লাইফটা আসলে কিভাবে ইন্টারেস্টিং করা যায়, যে এই যে বাসায় বসে স্কুল ক্লাস করছি, স্কুলে পড়া পড়ছি, মানে কিভাবে আমি এটাকে মানে আরো বেশি মজাদার করতে পারি। আমাদের কিশোর বাতায়ন যে প্ল্যাটফর্ম আছে, আপনি দেখেন, এখানে আমি দেখেছি কিছুক্ষণ আগে একটি ছিল আকিং বুকিং, ছবি আঁকার একটি জায়গা ছিল, নামই ছিল আকিং বুকিং। তাই একটি স্কুলের বদ্ধ ঘরের ভেতরে একটি ছবি আঁকার চাইতে এই ধরনের নাম দিয়ে যদি তারা কেউ শিখতে চায়, মানে শিখার জায়গাটাকে, সন্তানেরা কিভাবে শিখবে, তার শিক্ষার মাধ্যমটা তার কোনটা, সে ডিজিটাল প্ল্যাটফর্মে শিখতে চায়, তাহলে ডিজিটাল প্ল্যাটফর্মে আবার বেশি বেশি কন্টেন্ট ডেভেলপ করতে হবে। সে দেখে শিখতে চায়, তাহলে তাকে দেখানোর ব্যবস্থা করতে হবে। সে করে শিখতে চায়, তাহলে এইসব নিজে করি, এই বিষয়গুলো আমাদেরকে বেশি চর্চা করতে হবে। শুধুমাত্র কথায় আমরা শুধুমাত্র কথা দিয়ে না শিখিয়ে, তাকে প্রিচ না করে, মানে তাকে খালি আমরা ডিরেক্টিভ ওয়েতে না শিখিয়ে, তাকে যদি শেখানোর চেষ্টা করি। পিয়ার লার্নার একটা খুব খুব গুরুত্বপূর্ণ প্রসেস। পিয়ার লার্নার প্রসেস হচ্ছে সে তার সমবয়সীদের সাথে মিশে যদি কিছু শিখতে পারে, এন্ড লার্নিং বাই ডুইং, করে করে যদি শিখতে পারে, এন্ড লার্নিং বাই টিচিং, বড় ক্লাসের ছাত্রছাত্রীরা যদি ছোট ক্লাসের ছাত্রছাত্রীকে কিছু শিখিয়ে দিতে পারে, তাহলে কিন্তু, যেমন আমি যে স্কুলে পড়েছি, সেই স্কুলে আমার যদি কোনো শিক্ষক কোনোদিন কোনো কারণে, অসুস্থতার কারণে ক্লাসে আসতে না পারতেন, তাহলে কিন্তু আমাদের অন্য শিক্ষকরা নয়, আমাদের বড় ক্লাসের আরেকজন ছাত্রকে দায়িত্ব দেওয়া হতো যে তুমি যাও ক্লাস 3-তে যে ক্লাস 4-এ যে ক্লাসটা নিয়ে ক্লাস করে আসো। সেই দায়িত্বটা সেই স্কুলে দেওয়া হতো বলেই আমি আমার স্কুলের বেশিরভাগ ছাত্রদেরকে দেখেছি যে তারা কিন্তু এখন অনেক তাদের দায়িত্ব নেওয়ার কাজটা অনেক বেশি চড়া হয়ে গেছে। আমি স্কুল থেকেই শিখেছি যে আমি যখন ক্লাস 9-এ পড়তাম, তখন আমাকে ক্লাস 3-তে ক্লাস দিতে বলা হতো যে তুমি যাও, ওই টিচারের আজকে আসতে পারেনি, তুমি ওই টিচারের ক্লাসটা নিয়ে আসো। এই দায়িত্ব কিন্তু আমাকে স্কুল থেকে শিখিয়েছে, এইগুলো আমি স্কুল থেকে শিখেছি। তাহলে এইভাবেই তো ক্লাসটা সুন্দর হয়ে ওঠে, এইভাবেই তো জিনিসটা আমার শিক্ষাটা সেভাবেই হয়। আমি শিক্ষক তো ছিলাম ক্লাস 9 থেকে, আমি শিক্ষক, আমি যদি চিন্তা করি, তাহলে তো এই শিক্ষাটা তো আমাদেরকে তৈরি করতে হবে, এই জায়গাটা আমাদেরকে তৈরি করতে হবে। আমরা শিক্ষাটা, পড়ালেখাটাকে কিভাবে আনন্দময় করা যায়। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আমরা যখন পড়ালেখা করেছি, আমি কোনোদিন কল্পনাও করিনি বা কোনোদিন চিন্তাও করিনি আমার রেজাল্ট কি হবে। আমাদের কোনোদিন রেজাল্ট নিয়ে কোনো কথা হইতো না স্কুলে। এসএসসি-তে কি হবে, আমাদের রেজাল্টের দিকে কোনোদিন কেউ বলতো না, কিন্তু আমাদের পুরো স্কুলের রেজাল্ট তখন বাংলাদেশের ভিতরে সবচেয়ে সেরা রেজাল্ট আমার স্কুল করেছিল সেই বছরটিতে, সারা বাংলাদেশের ভিতরে। তা আমরা বলবো যে, কারণ আমরা ওই যে রেজাল্টের পিছনে ছুটি নাই, আমার শিক্ষকরা কোনোদিন রেজাল্ট ভালো করতে হবে এই কথা বলে নাই, তারা গন্তব্যের চাইতে তারা আমার যাত্রা পথটিকে বেশি গুরুত্ব দিয়েছিলেন বলেই কিন্তু আমরা শিখতে পেরেছি। সেইভাবেই আমাদের শিক্ষাটাকে আনন্দময় করে তুলতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আজকে তো সবাই আমাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছে স্যার, আপনাকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছে যে অনেক ভালো ভালো কথা তারা জানতে পারলো, অনেক অনেক নতুন কিছু তারা জানতে পারলো। এবং আমি যে সেটা জিজ্ঞেস করতে চাই কিশোর বাতায়নের সব বন্ধুদেরকে, যে তোমরা পরবর্তীতে কি আবার এইসব ব্যাপারে শুনতে চাও কিনা বা জানতে চাও কিনা, তাহলে একটু যদি আমাদেরকে কমেন্ট করে জানাতে যে পরবর্তী সেশনে তোমরা কি জানতে চাও, এবং কবে করলে ভালো হয়, সেই একটু যদি কমেন্ট করে জানিয়ে দাও। স্যার, এই যে ঘরের মধ্যে যে স্যার আছি, বাবা মার সাথে আছি, নতুন কিছু শিখছি, স্যার ভাই বোনের সাথে যে সম্পর্কটা স্যার, এটা তো একটা বিটার সুইট সম্পর্ক স্যার। হ্যাঁ, আজকে আমার বেস্ট ফ্রেন্ড, কালকে আমার শত্রু।
স্যার এইটার ব্যাপারে স্যার আপনার যদি কোনো টিপস থাকে স্যার। আমরা বলবো যে প্রত্যেকটি ভাই বোনের সম্পর্কের ব্যাপারে কিন্তু বাবা মার একটা দায়িত্ব আছে। আমরা বলি যে ছোটবেলা থেকেই সিবলিং রাইভেলারি এই জিনিসটা কিন্তু অনেক সময় হতে পারে শিশুদের মধ্যে, এবং এটি দূর করার জন্য দায়িত্ব হচ্ছে বাবা মার। বাবা মারা কি করেন, আমাদের দেশে বাবা মারা একটু উল্টো আচরণ গুলো করেন। ঠিক আছে, ভাই বোনের মধ্যে একটু সম্পর্কটা ভালো যাচ্ছে না, ঠিক আছে, ওদের দুজনের মধ্যে আলাদা আলাদা সবকিছু আলাদা আলাদা করতে হবে, ঠিক আছে, ওর মতো থাকুক ওর মতো থাকুক, তাইলে বোধহয় সম্পর্কটা ভালো থাকবে। আমরা বলি না, এটা একটা ভুল প্রসেস। ভাই বোনের মধ্যে যদি সম্পর্কের কোনো জায়গায় একটু ঘাটতি দেখা যায়, তাহলে ভাইকে বোনের দায়িত্ব দিতে হবে, বোনকে ভাইয়ের দায়িত্ব দিতে হবে। বলতে হবে তুমি তোমার ভাইয়ের এই কাজগুলো করে দাও, ভাইকে বলতে হবে তুমি তোমার বোনের এই কাজগুলো করে দাও, বা এক ভাইকে বলতে হবে তুমি আরেক ভাইয়ের কাজগুলো এইভাবে করে দাও। যখন তার মধ্যে ওনারশিপ ডেভেলপ করবে, সে যখন দেখবে সে তার ভাইয়ের জন্য কিছু করছে, বোনের জন্য কিছু করছে, তখন কিন্তু সম্পর্কটা ভালো। সম্পর্কের প্রথম ভিত্তি হচ্ছে ওনারশিপ। আমি যখন কারোর সাথে সম্পর্ক, আমি দেশপ্রেমের প্রথম ভিত্তি হচ্ছে ওনারশিপ। আমি দেশকে ভালোবাসি কিনা, আমি দেশকে ওন করি কিনা, তাহলে আমি দেশের জন্য কিছু কাজ করতে পারবো না। তো আমি দেশের জন্য যদি কিছু কন্ট্রিবিউট করতে চাই, তাহলে সবার আগে আমাকে দেশকে ওন করতে হবে, দেশকে ভালোবাসতে হবে। তা ভাই বোনের সম্পর্কটা যদি মজুর করতে চাই, তাহলে ভাইকে আমার ওন করতে হবে, বোনকে আমার ওন করতে হবে। সেই শিক্ষাটা যেন বাবা মারা দেয়, ভাইয়ের দায়িত্ব বোনের দায়িত্ব ছোটবেলা থেকে যেন একজন আরেকজনকে দেয়। আসলে শুরুতে কলি আপনি বলছিলেন যে শুরুতে না কিছুক্ষণ আগে যে অনেক ভালো ভালো কথা আমরা বলছি, আসলে পৃথিবীর সব ভালো ভালো কথা আমাদের বলা হয়ে গেছে গত কয়েক হাজার বছর ধরে। আমাদের ভালো ভালো কাজগুলো করা বাকি। আমাদের কিন্তু এই কথার চাইতে আমাদের এখন ভালো ভালো কাজগুলো আমরা কিভাবে করতে পারি সেটি খুব গুরুত্বপূর্ণ। ভালো ভালো কথা হাজার বছর ধরে হয়ে গেছে, হাজার বছর ধরে আমরা পড়ছি। ভালো কথার কোনো শেষ নাই, ভালো কথা পড়ে শেষ করা যাবে না, ভালো কথা বলে শেষ করা যাবে না। তো ভালো কাজগুলো করার জন্য বোধহয় আমাদের হাতে সময় খুব কম, ভালো কাজগুলো আমাদের করে ফেলতে হবে। এই ভালো কাজগুলো আমরা যেমন একটা কোয়েশ্চেন এসেছিল একটু আগে যে মাথায় প্ল্যান থাকলেও আসলে করতে যে দেরি হয়ে যায়, প্রোক্রাস্টিনেশন যেটাকে বলে স্যার। যেমন আমরা ভালো কাজ করতে গিয়েও আমরা দেরি করে ফেলছি স্যার। সো এই স্যার প্রোক্রাস্টিনেশন থেকে বা এই যে স্যার মানে আমরা করতে যেও করি না স্যার, বা পড়তে যেও পড়াশোনা করি না, সো এই কোনো টিপস যদি থাকে স্যার, সহজ কোনো টিপস স্যার। এগুলো তো অনেক ধরনের টিপস আছে ইন্টারনেটে, যে সমস্ত টিপস পাওয়া যায় আমি সেগুলোর দিকে যাব না, ইন্টারনেটের টিপস গুলোর দিকে যাব না, সেগুলো সবাই আমাদের কিশোর বন্ধুরা জেনে নিবে। হাউ টু অ্যাভয়েড প্রোক্রাস্টিনেশন, ইন্টারনেটে হাজার হাজার টিপস এখানে দেওয়া আছে, আপনারাও জেনেছেন, আমরাও জেনেছি, আমরাও পড়েছি। আমরা যেটা বলবো যে আমাদেরকে প্রথমে আমার যেমনি লক্ষ্যটাকে স্থির করতে হবে, সেমনি লক্ষ্যে পৌঁছানোর মতো আমার যাত্রাটাকে উপভোগ করতে হবে। বারবার বলছি, যিনি এই যাত্রাটাকে উপভোগ করতে পারেন না তিনি কিন্তু প্রোক্রাস্টিনেট করেন। তার যে কাজটা করতে হবে, কাজটা যদি ভালো না বাসি, কাজটা যদি পছন্দ না করি, তখন তিনি করবেন না। আমার যদি কালকে একটা লেকচার নিতে হবে, আমি সেই লেকচারটা নিতে আমার খুব ভালো লাগে না, খুব খারাপ লাগে, খুব বোরিং লাগে, তাহলে আমি আজকে সেই লেকচারটা প্রিপেয়ার করব না। কালকে সকালে ক্লাসের আগে কোনো মতে পুরনো একটা লেকচার জোড়াতালি দিয়ে 3টা লেকচার দিয়ে তারপরে আমি ক্লাসটা নিয়ে নিব, কারণ লেকচারটা নিতে আমার ভালো লাগে না। তা আমাকে যেই কাজটা আমার প্রোক্রাস্টিনেট হচ্ছে, আমার আগে দেখতে হবে সেই কাজটাকে আমি ভালোবাসি কিনা। আমি বলবো জোর করে ভালোবাসবেন না, জোর করে কোনো কাজ করতে গেলে সেটা প্রোক্রাস্টিনেট হয়ে যাবে। আমি একটা অভিজ্ঞতা বলি, আমি একবার একটা শিশুদের মেলায় উপস্থিত ছিলাম, শিশুদের নিয়ে। সেখানে আমার কাছে বিভিন্ন জন প্রশ্ন করছিল, বিভিন্ন বাবা মারা আসছিল। তো একটি শিশুকে আমি জিজ্ঞাসা করলাম, সে ক্লাস 3-তে পড়ে, যে তুমি বড় হয়ে কি হতে চাও? সে বলে আমি বড় হয়ে স্যার হতে চাই। স্যার মানে সে টিচার হতে চায়। তার বাবা বললো না না, ও টিচার কেন, বলো যে আমি বড় হয়ে পাইলট হতে চাই, তুমি বলো। আমি আপনার ছেলেকে আপনি পাইলট বানাতে পারেন বটে, কিন্তু আমি লক্ষ্য রাখবো ওর পিছনের নাম ঠিকানা আমি নিয়ে রাখবো, ও যদি কোনোদিন পাইলট, আমি সেই প্লেনে আমি উঠবো না। কারণ একটা অনিচ্ছুক পাইলট, যে পাইলট হতে চায় নাই, আপনি জোর করে তাকে পাইলট বানালেন, সে কিন্তু প্লেন ফেলে দিবে, সে তার প্লেনটাকে ক্র্যাশ করবে। জোর করে পাইলট বানানো যাবে না। সে চেয়েছিল শিক্ষক হতে, আপনি বানালেন পাইলট, আমি তাহলে সেই পাইলটের প্লেনে কিন্তু আমি উঠবো না। তখন চাইলে আমাকে কি করতে হবে, আমাকে প্রোক্রাস্টিনেট যাতে না হয়, তাহলে আমি আমার ইচ্ছার বিরুদ্ধে কোনো টার্গেট, ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ, ইচ্ছার বিরুদ্ধে কোনো টাস্ক আমি হাতে নিব না। তাহলেই কিন্তু আমাদের প্রোক্রাস্টিনেটটা বেশি হতে থাকে, যে কাজটাকে আমি উপভোগ করি না। তাহলে এইটা হচ্ছে আমার দিককার টিপস। আর বাকি প্রোক্রাস্টিনেট থেকে বেঁচে থাকার যে টাইম ম্যানেজমেন্ট, পিসমিল, এগুলো আপনারা সবাই জানেন। ছোট ছোট করে কাজ করতে হবে, টাইম ম্যানেজমেন্ট করতে হবে, একটা কাজ করে সেটাকে আলাদা জায়গায় রাখতে হবে, ব্রেনের ভিতরে বিভিন্ন সেক্টর করে করে কাজটাকে করতে হবে। এগুলো সবাই জানে, আমাদের কিশোর তরুণরা আমার চেয়ে ভালো জানে, তারা ইন্টারনেটে এগুলো শত শত টিপস আছে। সুতরাং সেগুলোর দিকে আমি যাচ্ছি না, আমি বেসিক একটা গাইডিং প্রিন্সিপাল বললাম, যে আপনি যে কাজটা করতে চান সেটাকে ভালোবাসতে হবে, সেটার প্রতি আপনার একটা প্যাশন থাকতে হবে। আচ্ছা স্যার, আমি একটা লাস্ট কোয়েশ্চেন করবো, বিকজ এটা আসলে আমাদের জন্য সবারই খুবই জানা, খুবই গুরুত্বপূর্ণ, এবং দুই তিনজন কোয়েশ্চেনও করেছেন যে স্যার এই যে অ্যাডোলেসেন্ট ডিপ্রেশন বা কিশোর বয়সের যে বিষণ্ণতা, স্যার এটা আসলে জিনিসটা কি, এবং আসলে আমরা কিভাবে বুঝতে পারবো যে কিশোর বয়সের বিষণ্ণতা ব্যাপারটা কি, এবং আসলে আমাদের কি করা উচিত স্যার? এটা আমাদের শেষ প্রশ্ন। ধন্যবাদ।
আসলে বিষণ্ণতা যে কোনো বয়সে যে কোনো সময় হতে পারে, যে কারো হতে পারে, যে কোনো সময় যে কোনো বয়সে যে কারো হতে পারে। কৈশোরের বিষণ্ণতা এবং প্রাপ্ত বয়স্কদের বিষণ্ণতার মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে, প্রাপ্ত বয়স্কদের বিষণ্ণতায় সাধারণত মন খারাপ, তারা বলবে আমি ডাউন, ফিলিং ডাউন, মন খারাপ, এটা তারা বলবে, স্যাডনেস বা মন খারাপ, এবং কিছু শারীরিক লক্ষণ, ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা, ঘোড়ার কাছে কিছু আটকে থাকা, গা বিড়বিড় করা, পা চিনচিন করা, এগুলো থাকবে তাদের ভেতরে। কিন্তু কৈশোর বা অ্যাডোলেসেন্ট, শিশু কিশোরদের যে বিষণ্ণতা, সেগুলোকে আমরা আমাদের ভাষায় বলি মাস্ক ডিপ্রেশন। মাস্ক মানে হচ্ছে যে এই মাস্ক, এরকম একটা মাস্ক, এরকম একটা মাস্ক ডিপ্রেশন, মানে তার ডিপ্রেশনটা বোঝা যাবে না যে তার মন খারাপ, সে প্রকাশ করবে না তার মন খারাপ, সে তার ওরকম শারীরিক লক্ষণও থাকবে না, তার মন খারাপটা সে প্রকাশ করবে স্কুল রিফিউজাল দিয়ে, হয়তো তার মন খারাপটা সে প্রকাশ করবে অ্যাগ্রেশন দিয়ে, তার মন খারাপটা সে প্রকাশ করবে নিজের হাত কেটে, তার মন খারাপটা সে প্রকাশ করবে বাবা মার সাথে রাগ করে, তার মন খারাপটা সে প্রকাশ করবে ঘরের দরজা ধুমধাম বন্ধ করে, তার মন খারাপটা বন্ধ করবে সে বন্ধুদের সাথে যোগাযোগ রক্ষা না করে। অর্থাৎ তার মন খারাপের প্রকাশের ব্যাপ্তি, তার বিষণ্ণতা প্রকাশের ব্যাপ্তি প্রকরণ একজন প্রাপ্ত বয়স্ক মানুষের বিষণ্ণতা প্রকাশের ব্যাপ্তি ও প্রকরণ থেকে সম্পূর্ণ আলাদা হবে। সেই জন্য শিশু কিশোরদের বিষণ্ণতাকে আমরা বলে থাকি মাস্ক ডিপ্রেশন, মানে মুখোশ পরা ডিপ্রেশন। এখন তো মাস্ক শব্দটা সবার কাছে পরিচিত, মানে তাদের মধ্যে মন খারাপ বা বিষণ্ণতার মূল প্রাপ্ত বয়স্কদের মধ্যে যে লক্ষণগুলো থাকে সেগুলো দেখা যায় না। এমনকি তাদের মধ্যে বমি থাকতে পারে, সেই একদম ছোট শিশুদের বিষণ্ণতা হলে বারবার বমি করবে, ফুড রিফিউজাল, খাবে না, এটাও কিন্তু তাদের বিষণ্ণতার লক্ষণ নিয়ে আসতে পারে। এবং আমি সকলের জন্য বলে রাখছি, কেবল কৈশোর নয়, সদ্যজাত শিশুও কিন্তু বিষণ্ণতা নিয়ে জন্মগ্রহণ করতে পারে, যদি তার গর্ভবতী মায়ের বিষণ্ণতা থাকে, গর্ভকালীন সময়ে মায়ের বিষণ্ণতা থাকে। সুতরাং বিষণ্ণতার আওতা থেকে কেউই মুক্ত না, শিশু, কিশোর, প্রাপ্ত বয়স্ক, বয়োবৃদ্ধ সবাই বিষণ্ণতার ঝুঁকিতে আছেন। আমরা বলবো কৈশোরের বিষণ্ণতার ঝুঁকিগুলোকে আমরা চিহ্নিত করব, এই লক্ষণগুলো দেখে তার বিষণ্ণতাকে জানবো, এবং চিকিৎসার জন্য নিজে নিজে চিকিৎসা করব না, ফেসবুক দেখে তো নয়, ফেসবুক দেখে চিকিৎসা করব না। বিষণ্ণতার চিকিৎসায় নানা রকম টিপস, সকলেই বিষণ্ণতার বিশেষজ্ঞ হয়ে গেছেন। আমরা খুব ভীত এখন যে বাংলাদেশে সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট বা মেন্টাল হেলথে ডিগ্রিধারী ব্যক্তি ছাড়া সবাই মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এখন। আমরা তাদের থেকে একটু সবাইকে একটু সাবধান থাকার জন্য বলবো, যে আমরা বলবো কেবলমাত্র মানসিক স্বাস্থ্য বিষয়ে যার একাডেমিক পড়ালেখা আছে কোনো না কোনো ভাবে, কারো ক্লিনিক্যাল, কারো একাডেমিক, কোনো না কোনো মানসিক স্বাস্থ্য বিষয়ে পড়ালেখা আছে, ডিগ্রি আছে, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, তাদের পরামর্শগুলো শুনুন। না হলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, এবং সেই বিপদ কিন্তু আসলে পরবর্তীতে আপনাকে আরো কঠিনতর অবস্থায় নিয়ে যাবে। ফলে বিষণ্ণ হলে বাবা মাকে বলুন, শিক্ষককে বলুন, বিষণ্ণতার লক্ষণ দিলে তারা আপনাকে নিশ্চয়ই একজন মানসিক রোগ বিশেষজ্ঞ, কাউন্সিলর, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, যে কারো কাছে কিন্তু আপনাকে একটু সাহায্যের জন্য আপনাকে নিয়ে যাবেন বা যোগাযোগ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমি সর্বশেষে একটা কথা বলতে চাই যে যখন আমাদের জ্বর সর্দি হয়, যেভাবে আমরা ডাক্তারের কাছে যাই, তো আমাদের মন খারাপ হলো যাতে আমরা মনে ডাক্তারের কাছে যাই। তো এখানে লজ্জা পাওয়ার কিছু নাই, বা এখানে আসলে ইতস্তত করার কিছু নাই, কারণ আমাদের স্বাস্থ্য কিন্তু শারীরিক এবং মানসিক দুটো মিলিয়ে আমাদের স্বাস্থ্য। সো আশা করছি যে আজকের আমাদের সেশন তোমাদের খুব ভালো লেগেছে এবং তোমরা আসলে অনেক নতুন কিছু জানতে পেরেছো, এবং তোমাদের যদি পরবর্তীতে আরো কিছু জানার থাকে তাহলে তোমরা আমাদের সাথে শেয়ার করবে এবং জানাবে যে আমাদের কবে আসলে ভালো হয় এবং তোমরা কি বিষয় নিয়ে জানতে চাচ্ছ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদেরকে অনেক কোয়েশ্চেন করার জন্য। স্যার যদি লাস্ট কিছু বলতে চান। লাস্ট কিছু হচ্ছে, আমরা বলবো যে আমাদের যেমন চোখ, কান, নাক, মুখ, দাঁত আছে, আমরা যেমন চোখ, কান, নাক, মুখ, দাঁতের, চুলের যত্ন নেই, ঠিক তেমনি আমাদের কিন্তু একটি মন আছে। আমাদের হয়তো মনটাকে দেখা যায় না, কিন্তু আমাদের মনটাকে কিন্তু দেয়া যায়, মনটাকে নেওয়া যায়। আমরা কত সুন্দর করে মনটাকে দিতে পারি এবং কত সুন্দর করে আরেকজনের মনটাকে নিতে পারি এবং আমার মনটাকে ভালো রাখতে পারি। সেই কারণে কিন্তু আমাদের মনের যত্নটা নিতে হবে। আমাদের চুলের যত্নের পাশাপাশি, চোখের যত্নের পাশাপাশি, দাঁতের যত্নের পাশাপাশি আমরা যেন আমাদের মনের যত্নটা নেই। তার আগে বুঝতে হবে আমার মন আছে, সুতরাং আমাদের মনের যত্নটা নিলে মনের কোনো রোগও হবে না, আমরা মনটা দিতেও পারবো, মনটা নিতেও পারবো এবং মনটাকে সুস্থ রাখতে পারবো। সবাইকে এবং ভালো করে পড়ালেখাও করতে পারবো, ভালো করে পড়ালেখা করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে। আশা করছি তোমরা ভালো থাকবে এবং দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম স্যার, দেখা হবে। ধন্যবাদ আপনাকে।